প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির টপিক 6 and 7। 6 এবং 7 টপিক আলোচনা হবে। প্রথমেই 6 টপিক। এই টপিকে আলোচনার বিষয় হচ্ছে ইনহেরেন্ট পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা। একটিমাত্র প্রশ্ন পড়লেই হবে। উদাহরণসহ সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন। তো আমরা যদি এভাবে বড় প্রশ্ন আসে, মানে বর্ণনামূলক প্রশ্ন আসে, তাহলে 10 নম্বর ম্যাক্সিমাম আসতে পারে, অথবা 7, 8 বা 9 নম্বরের জন্য আসতে পারে। তো আসলে আমি বিস্তারিত আলোচনা করেছি কত নম্বরের আসছে প্রশ্নটি, তার উপর ডিপেন্ড করে উত্তরটা আপনাদেরকে লিখতে হবে। মহামান্য হাইকোর্ট বিভাগের সহজাত অন্তর্নিহিত ক্ষমতা, সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা, ইংরেজিতে হচ্ছে ইনহেরেন্ট পাওয়ার। ইনহেরেন্ট পাওয়ারটাই কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুসারে এটাকে আবার ব্যবহারিক অর্থে কোয়াশমেন্ট বলা হয়। কোয়াশমেন্ট শব্দের সাথে হয়তোবা অনেকে পরিচিত আছেন, আবার অনেকেই না। কোয়াশমেন্ট শব্দটা যখন কেস ল আমরা পড়তে যাব, তখন কোয়াশমেন্ট শব্দের সাথে আমাদের পরিচয় হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধির মধ্যে এই কোয়াশমেন্ট শব্দটির ব্যবহার নেই। তবে কোয়াশমেন্ট এই 561 এই ধারাতেই কোয়াশমেন্টের কথা বলা হয়েছে। মানে ইনহেরেন্ট পাওয়ারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবহার করে কোয়াশমেন্ট করা হয়। কোয়াশমেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা, ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে। আমরা দেখেছি যে সিপিসিতে ইনহেরেন্ট পাওয়ার আছে সকল দেওয়ানি আদালতের। সবচেয়ে নিম্নে যেটা আছে সহকারী জজ, তারপরে সিনিয়র সহকারী জজ, তারপরে যুগ্ম জেলা জজ, জেলা জজ, হাইকোর্ট, অতিরিক্ত জেলা জজ, সকল দেওয়ানি আদালতের ইনহেরেন্ট পাওয়ার ছিল, আমরা দেখেছি সিপিসিতে। কিন্তু সিআরপিসিতে শুধুমাত্র হাইকোর্ট, একটি মাত্র কোর্টেরই ইনহেরেন্ট পাওয়ার আছে, এটা মনে রাখবেন। ফৌজদারি কার্যবিধির 151 ধারায় 3টি ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগ যখন সঠিক মনে করবে তখন ন্যায় বিচারের স্বার্থে এই ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আমরা দেখেছি সিপিসিতে কিন্তু 2টি ক্ষেত্রে ইনহেরেন্ট পাওয়ার মানে প্রয়োগ করা হয়, আর ফৌজদারি কার্যবিধিতে তিনটি ক্ষেত্রে। এই দুইটা আবার আপনাদের কি যেন না হয়, পরীক্ষায় কনফিউশন না হয়। সিপিসিতে 2টি ক্ষেত্রে, সিআরপিসিতে 3টি ক্ষেত্রে। এই ধারার অধীনে নিচের 3টি ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টের নামগুলোর আগে মহামান্য শব্দটা উচ্চারণ করলে লিখিত পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ খাতা কিন্তু হাইকোর্ট বিভাগের জাস্টিসরা বেশি দেখেন। তো যখন আপনি মহামান্য শব্দটা ব্যবহার করবেন, তার মানে বুঝবে যে আপনি আদালতে যান এবং আদালত সম্পর্কে একটু ধারণা আছে আপনার। ফৌজদারি কার্যবিধির অধীনে কোনো আদেশকে কার্যকারিতা দেওয়ার জন্য, ফৌজদারি কার্যবিধিতে কোনো আদেশ দেওয়া হয়েছে কোনো কোর্ট, সেই আদেশকে এক্সিকিউশন বা অ্যাক্টিভেট বা কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য, কোনো আদালত বা ট্রাইব্যুনালের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য, কোনো আদালত বা ট্রাইব্যুনাল, সেটা নিম্ন আদালত হতে পারে বা কোনো ট্রাইব্যুনাল হতে পারে, বা হাইকোর্টেরই কোনো আদালত হতে পারে, সে আদালতের যদি কোনো কার্যক্রম ব্যবহার করে অন্যায় করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সেই অপব্যবহার রোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্যই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করতে, মানে প্রয়োগ করতে পারবেন হাইকোর্ট বিভাগ। তারপরে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই 3টা পয়েন্ট আছে। তো ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা সিপিসিতেও দেখেছিলাম। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দিই, বোঝার চেষ্টা করি ইনহেরেন্ট পাওয়ারটা কি। উদাহরণ: একজন ব্যক্তির কাছে, আচ্ছা প্রশ্নে কিন্তু উদাহরণ চাওয়া হয়েছে, উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন। এটি একটি বিগত সালের প্রশ্ন।
তো উদাহরণ সহ যেহেতু বলেছে, তাই উদাহরণ আমরা প্রথম দিকে দিয়ে দিব। একজন ব্যক্তির কাছে 3 ব্যাটারির একটা বিস্ফোরক পাওয়া গেছে। বিস্ফোরক বলতে একটা, আমরা সহজ ভাষায় বলি, মানে এক্সক্লুসিভ বা এক্সপ্লোসিভ বা বোমা, বোম যেটাই বলি না কেন। তো এই বিস্ফোরক পাওয়া গেছে, তার মধ্যে 3টা ব্যাটারি, মানে হয়তোবা সেটা ব্যাটারির মাধ্যমে অ্যাক্টিভেট হয় বা ব্যাটারির প্রয়োজন হয়। তো যাই হোক, পাওয়া গেছে। তাকে আর্মস অ্যাক্টের ধারা 19A এর অধীনে চার্জ গঠন করে স্পেশাল ট্রাইব্যুনাল 10 বছরের সাজা দেয়। আসামি 30 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারেননি। এখন তার প্রতিকার পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে কি? তো এইটা যদি আমরা উদাহরণ দিয়ে উদাহরণের মধ্যে একটা প্রবলেমেটিক প্রশ্নের মতো করে চিন্তা করি, একটা সিচুয়েশন তৈরি করি, তারপরে আমরা এটার সমাধান দিচ্ছি, মানে সিচুয়েশন তৈরি করছে আবার সমাধানও দিচ্ছে, যেন কিভাবে ইনহেরেন্ট পাওয়ারটা ব্যবহার করতে পারে হাইকোর্ট। এখানে আসামি ফৌজদারি কার্যবিধির 561A ধারার অধীনে কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারে। কোয়াশমেন্ট বলতে বাতিলের জন্য। কারণ আর্মস অ্যাক্ট এর ধারা 19A তে বলা হয়েছে যে ধারা 19 এর দফা ABCEF এ যেসব অপরাধের কথা বলা হয়েছে, সেসব অপরাধ যদি আগ্নেয়াস্ত্র যেমন পিস্তল, রিভলভার, শটগান ইত্যাদি দিয়ে সংগঠিত করা হয়, তাহলে এই ধারা অনুযায়ী সাজা প্রদান করা হবে। তাহলে এই ধারা অনুযায়ী সাজা প্রদানের জন্য কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র, যেটা হাত দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এগুলো এই ধারার অধীনে, মানে 19A আছে এগুলো। সুতরাং বিস্ফোরক পাওয়ার কারণে এই ধারায় চার্জ গঠন সঠিক হয়নি। তার মানে এটা আর্মস অ্যাক্টের মানে অপরাধী না, আর্মস অ্যাক্টের অপরাধ না, কিন্তু আর্মস অ্যাক্টে চার্জ গঠন করে আর্মস অ্যাক্টে কি দিয়ে দেওয়া হয়েছে, সাজা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা আদালত অপব্যবহার হয়েছে, আদালত ভুল হয়েছে। কারণ এটা বিস্ফোরক আইনে মামলাটা বিচার করতে হতো, বিস্ফোরক আইন আলাদা আইন। বিচার ও সাজা প্রদানের ফলে অ্যাবিউস অফ প্রসেস হয়েছে, অর্থাৎ আসামি 161A ধারায় প্রতিকার পেতে অধিকারী। তার মানে সরাসরি হাইকোর্টে কোয়াশমেন্ট প্রার্থনা করতে পারে, এই বলে যে এটা সঠিক হয়নি, আইন সঠিক হয়নি, ধারা সঠিক হয়নি, ভিন্ন আইনে মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছে, তার মানে এটা বাতিল করে দেওয়া যাবে। উদাহরণ একটা দিলাম। আপনারা বিভিন্ন বই দেখে সহজ উদাহরণ দিতে পারেন। অবশ্য ভবিষ্যতে হয়তো বা আমি এরকম এটাকে মডিফাই করে আরো একটা সহজ উদাহরণ দিব। পেনাল কোড থেকে বা পেনাল কোড থেকে যদি কোনো অপরাধের বর্ণনা দিই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হতো। তো এটা একটা আর্মস অ্যাক্টের দিয়েছি, একটা ধারা মনে রাখতে হবে, বেশি তো মনে রাখতে হবে না, চেষ্টা করবেন। তাহলে এইটা দেওয়ার কারণ হচ্ছে শুধু আপনারা যে 7টা আইনে নলেজ নলেজ রাখেন তা না, আপনারা আদালতে যান এবং আদালতে অন্যান্য আইনের সাথে আপনাদের পরিচয় হয়েছে, মানে অ্যাডভোকেট হওয়ার জন্য আপনি মুখিয়ে আছেন। লাইসেন্স দিলেই আদালতে যাবেন, প্র্যাকটিস করবেন, ভালো কিছু আপনি শিখে আছেন। তো সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস কিছুটা গেলে এটা খারাপ কিছু না, এটা ভালো যদি মনে রাখতে পারেন। 161A ধারার অধীনে সহজাত ক্ষমতার প্রকৃতি। 61A ধারার অধীনে মহামান্য হাইকোর্টের সহজাত ক্ষমতা অবাধ নয়, অবাধ বলতে আনলিমিটেড, আনলিমিটেড না, সীমিত। যদিও এই ক্ষমতার কোনো সংজ্ঞা নেই, তা সত্ত্বেও যখন অন্য কোনো প্রতিকার থাকবে, তখন এই ধারা প্রয়োগ করা উচিত নয়। তার মানে যদি অন্য ধারায় বা অন্য কোনো প্রতিকার থাকে হাইকোর্টের, যেমন রিভিশন, আপিল, এগুলোতে হাইকোর্ট যখন কোনো ডিসিশন দিতে পারবে, তখন কিন্তু এই সেকশন প্রয়োগ করার দরকার হবে না। কারণ যখন প্রপার একটা আইন আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করার দরকার নাই। তার মানে এটা হচ্ছে সংরক্ষণে রাখা, সেভিংসে রাখা। মনে করেন যে আপনি রেগুলার ইনকাম করছেন, রেগুলার খরচ করছেন, বা মাসিক ইনকাম করছেন, খরচ করছেন, তো এর খরচের বাইরেও যদি সম্ভব হয় কিছুটা সেভিংস করা হয়, তো যেটা সেভিংস করা হয় সেটা ব্যাংকে হোক বা মাটির ব্যাংকে হোক বাসায়,
অল্প পরিমাণে। তো যেটা ধীরে ধীরে সঞ্চয় করা হয়, সেখানে তো প্রতিদিন আপনি হয়তো বা সঞ্চয় করছেন, বা প্রতি মাসে সঞ্চয় করছেন, বা সাপ্তাহিক সঞ্চয় করছেন, যেটাই করেন না কেন সেটা কিন্তু আপনি মেয়াদ শেষে, মেয়াদ উত্তীর্ণ মানে মেয়াদ পূর্ণ হওয়ার পরে আপনি সেই টাকাটা উত্তোলন করেন, বা সেভিংস অ্যাকাউন্ট, মানে সেটা যদি সঞ্চয় অ্যাকাউন্ট হয়, সেটা আপনি সেখান থেকে টাকা ওঠান। মানে নিয়মিত টাকা ওঠান না, কিন্তু নিয়মিত টাকা আপনি সেখানে রাখেন। মাটির ব্যাংকেও আপনি নিয়মিত টাকা রাখেন, কিন্তু মাটির ব্যাংক যখন ভরে যায় তখন সেটা ভেঙে টাকাটা বের করা হয়। তো এইটা হচ্ছে এমন একটা টাকা যেটা আপনি বিপুলভাবে ব্যবহার করতে পারবেন, বা কোনো একটা উদ্দেশ্যে আপনি টাকাটা জমাচ্ছেন, ওই উদ্দেশ্যে ব্যবহার করবেন, রেগুলার খরচ করছে না। তো এই 561 ধারা এরকম ব্যাংকে রক্ষিত টাকার মতন। তার মানে এটা রাখা হয়েছে যখন অন্য কোনো অপশন থাকে না, তখন এই অপশনটা চালু হয়। তার মানে একটা এক্সট্রা একটা ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা বিকল্প ক্ষমতা নাই, তার মানে কোনো কিছুর বিকল্প না যে ওইটাতে আমি পারছি না, সঙ্গে সঙ্গে আমি এটা ব্যবহার করব। ব্যবহারের যে তিনটা ক্ষেত্র আগে বলা হলো, এই ক্ষেত্রগুলোর সাথে যখন ম্যাচ করবে ন্যায় বিচারের স্বার্থে, তখনই কিন্তু আদালত এই ক্ষমতা প্রয়োগ করবেন। বরং অতিরিক্ত ক্ষমতা যা, এটা কিন্তু বিকল্প ক্ষমতা না, অপশনাল না, যে এটা ব্যবহার না করি ওটা ব্যবহার করি। এটা কিন্তু একটা এক্সট্রা বা অতিরিক্ত অ্যাডিশনাল পাওয়ার। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেসব ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেখানে ফৌজদারি কার্যবিহিত প্রতিকার পাওয়ার কোনো পদ্ধতি দেওয়া নেই। 561 ধারার অধীনে সহজাত ক্ষমতার প্রকৃতি নিচে আলোচনা করা হলো। তো এখানে প্রকৃতি আলোচনা করছি, প্রথমে 3.5 লাইনের একটা ভূমিকা দিয়ে দিলাম। এবার এই ভূমিকাতে আমি কিন্তু নিয়ে আসছি এই যে কি আলোচনা করতে চলেছি, নিচে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টে কিন্তু এই বিষয়টাকে একটু ইলাবোরেট করা হয়েছে। 561 ধারার অধীনে সহজাত ক্ষমতা কেবলমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারে। হাইকোর্ট বিভাগের অধীনস্থ কোনো ফৌজদারি আদালত 561 ধারার অধীনে কোনো সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এখানে দেখেন আমি ধারাও বলছি, ধারা উল্লেখ করেছি, আবার সহজাত ক্ষমতার কথা উল্লেখ করেছি আবার। তো এখানে দুইটা আমি উল্লেখ করছি। যদি প্রশ্ন যদি বলে যে ফৌজদারি কার্যবিধির 561 ধারার ক্ষমতা বিস্তারিত আলোচনা করুন, তাহলে আপনি এভাবে উত্তর করলে হবে। আবার যদি বলা হয় যে সহজাত ক্ষমতা আলোচনা করুন, তাও কিন্তু উত্তর করলে হবে। তার মানে এখানে একই প্রশ্নের মধ্যে উত্তরটা আমি দুই ভাবে সাজিয়েছি, যেন প্রশ্ন যেভাবে আসুক না কেন খুব একটা আপনাদের পরিবর্তন না করা, পরিবর্তনের প্রয়োজন হবে না। ধারা দিয়ে প্রশ্ন করলেও উত্তর করতে পারবেন, ডিরেক্ট বলতে পারে যে 561 ধারার বিধান বিস্তারিত আলোচনা করুন, এভাবে বলতে পারে। অথবা সহজাত ক্ষমতা উল্লেখ করেই দিতে পারে। তো যেটা উল্লেখ করবে প্রশ্নে, সেটা আপনার কিন্তু প্রশ্নে রিপিট করতে হবে সেই শব্দটা। 561 ধারার ক্ষমতা মামলার প্রাথমিক পর্যায়েও প্রয়োগ করা যায়। পুলিশি তদন্তের সময় যদি কোনো আমলযোগ্য অপরাধের অস্তিত্ব প্রকাশ না পায়, তাহলে 561 ধারা অনুযায়ী প্রতিকার প্রদান করা যাবে। এই ক্ষমতা মামলা আমলে নেওয়ার আগেও ব্যবহার করা যায়। তার মানে একটা মামলা ইনিশিয়াল স্টেজে, প্রথম দিকেই কেউ যদি চলে যায় হাইকোর্টে এটার বিরুদ্ধে, সেক্ষেত্রে প্রতিকার পেতে পারে। এই ক্ষমতা চার্জ গঠনের আগে অথবা চার্জ গঠনের পরেও প্রয়োগ করা যায়। যেখানে মামলারই কোনো ভিত্তি নেই, সেখানে 561 ধারার অধীনে হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মানে যে মামলার কোনো ভিত্তি নাই, তখন হাইকোর্ট কিন্তু এই ক্ষমতা প্রয়োগ করে মামলা বাতিল করে দিতে পারেন, কোয়াশ করে দিতে পারেন। যখন আপিল করার কোনো আপিল করার সুযোগ থাকে, তখন 561 ধারার অধীনে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। একটু আগে বললাম আমি যে আপিল আছে, রিভিশন আছে, সেক্ষেত্রে এই কোয়াশমেন্ট বা 561 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগের প্রয়োজনই পড়বে না। এখানে যে সিরিয়াল 1 2 3 4 5 6 নম্বর হবে, তার মানে এখানে একটু সিরিয়ালে মিস্টেক আছে, টাইপ মিস্টেক। এখানে 6 7 না হয়ে হবে 5 6, একটু আপনারা আপনাদের নোটে কারেকশন করে নেবেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 561 ধারার বিধান অনুযায়ী দণ্ডাদেশ বাতিলের আবেদন করা যায়। মানে কাউকে সাজা দিয়ে দিয়েছে, আপিল করার বা রিভিশন করার সময় চলে গেছে, বা হয়তোবা যে দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেটা অবৈধ, একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম, এরকম কোন সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে আপিল রিভিশন না করে কোয়াশমেন্ট চাওয়া যেতে পারে। কোয়াশমেন্ট শব্দের অর্থ কিন্তু বাতিল। দণ্ডাদেশ বাতিলের ক্ষেত্রে
যদি দেখা যায় যে দণ্ডাদেশটি আইনসঙ্গত কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়নি, তার মানে সাক্ষ্য প্রমাণে মামলা প্রমাণই হয়নি, মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে অথবা অপ্রমাণিত হয়েছে, সেক্ষেত্রেও যদি আদালত সাজা দিয়ে দেয় তাহলে ডিরেক্ট হাইকোর্টে কোয়াশমেন্ট চাওয়া যায়। সাধারণত বড় মামলার ক্ষেত্রে যদি নিম্ন আদালত প্রভাবিত হয়ে বায়াস হয়ে যদি কোনো সাক্ষ্য দেয়, তাহলে মামলার আসামি যদি সেই ধরনের ব্যক্তি হয় তিনি সরাসরি হাইকোর্টে চলে যাবেন, সেক্ষেত্রে আপিল রিভিশন এইগুলোতে যাবেন না তিনি। যেমন যখন 164 ধারার বিবৃতির ভিত্তিতে দণ্ডাদেশ দেওয়া হয় কিন্তু ওই বিবৃতি যদি আইন অনুযায়ী গৃহীত না হয়, দেখেন একটা চমৎকার উদাহরণ দিয়েছি। 164 ধারায় আসামি বলছে যে আমি মার্ডার করেছি বা আমি খুন করেছি, আসামি স্বীকার করছে। 164 ধারায় এরকম জবানবন্দি আছে। এর ভিত্তিতে আসামিকে সাজা দিয়েছে মেবি 10 বছর বা 14 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডও দিতে পারে। এখন আসামি এটার বিরুদ্ধে কোর্টমেন্টে যাচ্ছে মানে কিসের যুক্তিতে বা গ্রাউন্ডস কি বলছে? 164 ধারা যেভাবে নেওয়া দরকার ম্যাজিস্ট্রেটের কাছে স্বেচ্ছায় প্রলোভন ছাড়া, সাক্ষ্য আইনের আমরা 24, 25, 26, 27 এই ধারাগুলোতে 164 ধারার নেওয়ার পদ্ধতি কখন সেটা অ্যাডমিসিবল হবে বা কখন সেটা প্রাসঙ্গিক হবে, কখন সেটা প্রাসঙ্গিক হবে না, আদালত কখন গ্রহণ করবে 164, কখন গ্রহণ করবে না, এগুলো বিস্তারিত আছে। তো যাই হোক, ভয় ভীতি দেখিয়ে যদি নাই বা আউট অফ কোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে না দিয়ে পুলিশের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে 164 ধারা যদি জবানবন্দি দেয় বা 164 ধারা জবানবন্দির সময় যদি কোনো মামলার আইও বা তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকে, যে হয়তো বা রিমান্ডে নিয়ে আসামিকে টর্চার করে ফাঁসিয়েছে, মানে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি জবানবন্দি দিব এবং আমি স্বীকার করব। তো এই সিচুয়েশন গুলো যদি পার করে আসে, তো এবং 164 ধারা যে জবানবন্দি এইটা পরবর্তীতে আদালত যদি প্রত্যাহারের প্রার্থনা করে, প্রত্যাহারের সুযোগ আছে। প্রত্যাহারের প্রার্থনা করার পরেও যদি সেটা রিজেক্ট হয়, প্রত্যাহার না করা হয়, সেক্ষেত্রে এই ধরনের অজুহাতে কোয়াশমেন্টের প্রার্থনা করতে পারে। কেউ যদি মনে করেন কোয়াশমেন্টের প্রার্থনা করলো, তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে 164 ধারা সঠিকভাবে গৃহীত হয়নি, এখানে প্রসিডিউরাল ফল্ট আছে বা ফ্যাকচুয়াল কোনো ফল্ট আছে। প্রসিডিউরাল ফল্ট বলতে মানে ল পয়েন্ট থেকে ভুল আছে কোনো, যেভাবে নেওয়া দরকার সেভাবে নেয়নি। আর ফ্যাকচুয়াল ফল্ট বলতে মানে ঘটনাগত কোনো ভুল আছে বা কোনো ঘটনাকে মিথ্যা বলে এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তাহলে বলা যাবে যে দণ্ডাদেশ কোনো সাক্ষ্যের প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়নি। তার মানে 164 ধারায় একমাত্র ভিত্তি ছিল অন্য সাক্ষী এবং প্রমাণ কিন্তু বা যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে, পারিপার্শ্বিক যে সাক্ষীগুলো আছে, সেগুলো ঘটনার সাথে সাপোর্ট করে না। আসামিকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট কোনো সাক্ষী নাই, শুধুমাত্র 164 ধারাই আছে। আর 164 ধারায় কি মনে করেন যে এখানে ঠিকভাবে নেওয়া হয়নি। মনে করেন আপনি বাজারে গেলেন 1000 টাকার একটা নোট নিয়ে, হয়তো বা 400-500 টাকার আপনি কি করবেন, টুকটাক বাজার কিনবেন বা কোনো কিছু কিনবেন। এখন দেখলেন যে দুর্ভাগ্যক্রমে আপনার সেই টাকাটা ক্ষতিগ্রস্ত, হয়তো বা ছেঁড়া ফাটা বেশি বা টেপ লাগানো বা রং মাখানো, আঁকিঝুঁকি করা, কেউ নিতে চাচ্ছে না বা খুবই কি হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে টাকা, অথবা টাকাটা জাল, আপনি বুঝতে পারেন আপনাকে কেউ দিয়েছে, তো এই টাকা তো চলবে না। তো তার মানে যেহেতু আপনি চলবে না, বাজার করতে পারবে না, তো 164 ধারার ভিত্তিতে যেহেতু দণ্ডাদেশ দিয়েছে, আর সেটাই যদি অচল হয়, তাহলে যে দণ্ডাদেশ দেবে সেটাও নিশ্চয়ই অচল। তো নিম্ন আদালত সেটা বুঝবে না, আপিলে গিয়ে হয়তোবা সেটার কি পাওয়া যাবে না, রিমিডি পাওয়া যাবে না, তাই সরাসরি হাইকোর্টে যে সেটা প্রমাণের চেষ্টা করতে পারে। এভাবে এই 161 এ ধারা 561 ধারা মতে কোয়াশমেন্ট প্রার্থনা করা যায়। কোয়াশমেন্ট বলতে যখন 561 ধারায় কোনো কিছু ডিরেক্ট বাতিল চাওয়া হবে, বাতিল চাওয়া হইলেই কোয়াশমেন্ট বলা হবে। বাতিল না চেয়ে যদি অন্য কোনো কিছু চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা কোয়াশমেন্ট নয়। তার মানে সহজাত ক্ষমতা বলতে শুধুমাত্র যে কোয়াশমেন্ট তা নয়, কোয়াশমেন্টের বাইরেও সহজাত ক্ষমতা আছে। ওই যে 3টা ক্ষেত্রে ওই রকম সাক্ষ্যকে আইনের দৃষ্টিতে কোনো সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে না। এটা তাহলে আমরা প্রকৃতি দেখলাম। এবার এই ধারায় কি কি আমরা প্রতিকার পেতে পারি সেটা আমরা জানলাম, এবং এই ধারায় প্রতিকার পাওয়ার শর্ত কি, মানে প্রতিকার
পেতে হলে কি কি শর্ত পূরণ করে হাইকোর্টে যেতে হবে। তার মানে চলে গেলেই যে প্রতিকার দিবে হাইকোর্ট তা কিন্তু নয়। অতএব বুঝে শুনে যদি গ্রাউন্ডস বা শর্ত থাকে তাহলে যেতে হবে। এই ক্ষমতা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বলেই তো শুধুমাত্র হাইকোর্টকে দেওয়া হয়েছে। 561 ধারায় প্রতিকার পেতে হলে আসামিকে অবশ্যই দেখাতে হবে প্রসিকিউশন যে ফ্যাক্ট এর ওপর ভিত্তি করে অভিযোগ এনেছে তা কোনো অপরাধী গঠন করে না, অথবা অভিযোগটি আইন দ্বারা বারিত। তাহলে দুইটা ক্ষেত্র হতে পারে যে একটা অভিযোগ করা হয়েছে, মামলা বা চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিট কোনো অপরাধী গঠন করছে না, মানে দেশে প্রচলিত কোনো আইনে এটাকে অপরাধী বলা হয় না, মানে আইন দ্বারা এই কোনো কর্মকে বারিত করে না, এরকম যদি হয় সেক্ষেত্রে সেটা অপরাধ হবে না। মানে এমন একটা ঘটনা নিয়ে আসলো যেটা মন গড়া একটা বিষয়, যেটা আইনে কোনো অপরাধী না, হিংসাত্মকমূলক ভাবে বা শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে হয়তোবা এই কাজটা এজাহারকারী করেছে, অথবা আইও মামলায় আবার এই ধরনেরই চার্জশিট দিয়েছে যে এই মামলার কোনো মেরিট নাই বা ভিত্তি নাই। এই ধারায় প্রতিকার পাওয়ার শর্তগুলো নিচে উল্লেখ করা হলো। যে ফ্যাক্টের উপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে সেগুলো এতটাই ভ্রান্ত বা অসম্ভব যে আসামি যদি সেসব ফ্যাক্ট স্বীকার করে নেয় তাহলেও আসামির বিরুদ্ধে কোনো মামলা চলে না। মানে যেগুলো দাবি করা হচ্ছে যে আসামি এগুলো এগুলো করেছে, আসামি যদি সেটা স্বীকারও করে নাই, মানে দোষ স্বীকার করে নাই, দোষী না নির্দোষ আপনি চার্জ ঘটনার সময় জিজ্ঞাসা করছে, তো যদি বলে যে আমি নির্দোষ তাহলে তো মামলার বিচার হয়। আর যদি বলে যে দোষী, আমি স্বীকার করছি যে আমি এগুলো করেছি, তারপরেও কি দেওয়া যাবে না, সাজা দেওয়া যাবে না, কারণ এই ধরনের কোনো আইনে সাজা দেওয়ার বিধানই নাই। যেমন যদি উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করেন কম, প্রশ্ন যদি কম করেন তাহলে আইন কিন্তু মজায় মজায় শিখতে পারবেন না এবং আপনার মধ্যে চিন্তা তৈরি হবে না। এরকম কোনো কিছু থাকতে পারে কি? হ্যাঁ, থাকতে পারে। কোনো ছেলে বা মেয়ে যদি অপর কোনো ছেলে বা মেয়ের বিরুদ্ধে যদি করে, অভিযোগ করে যে আমার সাথে সে 10 বছর প্রেম করেছে বা 2 বছর প্রেম করেছে বা 10 মাস প্রেম করেছে, করার পরে সে এখন ব্রেকআপ করছে, মানে সম্পর্ক কন্টিনিউ করছে না। তো সম্পর্ক কন্টিনিউ না করার জন্য এখন প্রেমের সম্পর্ক সেটা যদি কোনো প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক যদি শারীরিক সম্পর্ক করা না হয় তাহলে তো রেপের এলিগেশন নিয়ে আসা যাচ্ছে না, যেখানে শারীরিক সম্পর্কই সম্ভবত হয়নি। যদি শারীরিক সম্পর্ক না হয় তো প্রেমের সম্পর্ক, সেটা যদি প্রেম পর্যায়ে থাকে, এই প্রেমটা যদি ভেঙে যায়, তো এই প্রেমটা কেউ যদি অভিযোগ করে যে আমাকে কষ্ট দিচ্ছে, আসলে সম্পর্ক ভেঙে গেলে কষ্ট পেতে পারে একটা পক্ষ, তো সে যদি মামলা করে, মামলায় তার কোনো রিমিডি নাই, কারণ ব্রেকআপ করার জন্য কোনো সাজার বিধান এখনো কোনো আইনে করা হয়নি। তো এই ধরনের কোনো যদি বিষয় আসে, আমি মজা করে উদাহরণস্বরূপ এটা বললাম, তো এরকম অনেক কিছু ভাবেন, অনেক কিছুই বের হবে। মামলায় যখন বিচার বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি তা অভিযুক্তকে হয়রানি করার জন্য করা হয় তাহলেও এটা প্রয়োগ করা যাবে। মামলাটি যদি আদালতের কার্যক্রমের অপব্যবহার হয় এবং সেই ফৌজদারি মামলা চলার অনুমতি দেওয়া হলে তা আসামির জন্য মারাত্মক অবিচার হবে, মানে আসামির লাইফ হেল হয়ে যাবে। ফৌজদারি মামলা হলে তো, যদি কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে রেপ কেস হয় তাহলে সে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, সব অর্থনৈতিকভাবে সবকিছু দিক দিয়ে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। হয়তো বা চাকরি থাকলে চাকরি চলে যায়, স্ত্রী সন্তান থাকলে ছেড়ে চলে যায়, বাবা মাও হয়তো বা শেষ পর্যন্ত থাকে না, সাপোর্ট দেয় না। শেষ পর্যন্ত দেখা গেল 2 বছর 3 বছর মামলা চলার পর সে নির্দোষ, খালাস পেরে হয়ে আসলো, কিন্তু তার লাইফের যে ক্ষতিটা হয়ে গেল সেইটা কিন্তু কি হয় না, আর পূরণ হয় না। তো এই কারণেই প্রথম দিকে কোয়াশমেন্টে যাওয়া যেতে পারে, যদি এরকম কোনো কিছু থাকে, স্ট্রং এভিডেন্স থাকতে হবে যে সে নির্দোষ সেটা সেই বিষয়ে। 561 ধারার ক্ষমতা প্রয়োগ করার সময় সাক্ষ্য মূল্যায়ন করা যাবে। সাক্ষ্যের মূল্যায়ন সাধারণত বিচারিক আদালত করে থাকে। সরি, সাক্ষ্যর
মূল্যায়ন বিচারিক আদালত করবে। আর এই সহজাত ক্ষমতা প্রয়োগ করার সময় সাক্ষ্য মূল্যায়ন করা যাবে না, মানে মামলায় যে সাক্ষ্য নেওয়া হয়েছিল সেটা মূল্যায়ন করার বিধান নাই। কি কারণে? কারণ বিচারিক আদালত সাক্ষ্য গ্রহণ করেছেন, তাই বিচারিক আদালতই সেটা মূল্যায়ন করবেন। হাইকোর্ট এটা মূল্যায়ন করবেন না। হাইকোর্ট মূল্যায়ন যদি করতে চান, সেক্ষেত্রে হাইকোর্ট নতুনভাবে সাক্ষ্য নেবেন অথবা ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতেই তিনি দেখবেন। যেখানে আইনের স্পষ্ট বিধান আছে সেখানে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। আবার এ ধারার ক্ষমতা এমন কিছু করার জন্য প্রয়োগ করা যাবে না যা আইনে স্পষ্টত বারিত হয়েছে। তার মানে অপব্যবহার নাই সেখানে প্রয়োগ করা যাবে না, স্পষ্ট আইন নাই সেখানে প্রয়োগ করা যাবে না, আইনে নিষেধ করেনি তাও প্রয়োগ করা যাবে না। সহজাত ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্ট বিভাগ নির্বাহী এবং প্রশাসনিক সিদ্ধান্ত, আদেশ অথবা এমন কোনো সিদ্ধান্ত বা আদেশ বা ফৌজদারি মামলা সম্পর্কিত নয় সেগুলোকে বাতিল বা কোয়াশ করতে পারবে না। তার মানে সিভিল মামলা রিলেটেড কোনো কিছু বাতিল করতে পারবে না। সিভিল মামলা রিলেটেড কোনো কিছু, সেটা সিভিল মামলার এখতিয়ার, তার মানে এই ধারার এখতিয়ার না, ফৌজদারি এখতিয়ার না। তারপরে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত কোয়াশমেন্টের মাধ্যমে বাতিল করা যাবে না, নির্বাহী সিদ্ধান্ত কোয়াশমেন্টের মাধ্যমে বাতিল করা যাবে না। যখন আইনের স্পষ্ট বিধান অধস্তন আদালতকে কোনো ফৌজদারি মামলার প্রতিকার দেওয়ার ক্ষমতা দেয়, তখন 561 এ ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে না। যেখানে দায়রা জজের আপিল করার বিধান আছে বা রিভিশন করার বিধান আছে, সেখানে হাইকোর্টে কোয়াশমেন্টের বা এই ধারার প্রতিকার প্রার্থনা করার কোনো সুযোগ নাই, বা প্রার্থনা করলেও আদালত সেটা রিজেক্ট করে দিবে, মঞ্জুর করবে না। আচ্ছা, সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে এই ধারার অধীনে আবেদন করার তামাদির মেয়াদ। তাহলে কোনো কি তামাদির মেয়াদ আছে? এটা তো একটা আবেদন, কত দিনের মধ্যে করতে হবে, এটা একটা ভাইটাল প্রশ্ন। এমসিকিউ এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন হার্ড করে, রিটেনের জন্য আলাদাভাবে না আসতে পারে, বা প্রবলেমেটিক যদি প্রশ্ন এখান থেকে সেট করা হয়, তাহলে তামাদির বিষয়টা আসতে পারে। একটা হিসাব দিয়ে দিল, তামাদি আইনের সাথে কানেকশন তৈরি করে এই ধারার বিষয়টা নিয়ে আসলো। আর ভাইভাতে কিন্তু এটা ধরে, ভাইভাতে ধরার ভালো সম্ভাবনা আছে। ভাইভাতে প্রশ্ন করে কোয়াশমেন্ট কি, কত ধারায় কোয়াশমেন্ট প্রার্থনা করা যায়, কোয়াশমেন্টের কি কোনো তামাদের মেয়াদ আছে, পরপর একটার পর একটা এইভাবে প্রশ্ন করতে থাকে, দুই তিনটা ছোট ছোট ভাইভাতে। তো এইগুলোর পাশে আপনারা ভাইভা শব্দটা লিখে রাখেন। 561 এ ধারার অধীনে আবেদন করার কোনো তামাদির মেয়াদ নেই, কারণ এই ধারার অধীনে ক্ষমতা নির্দিষ্ট কোনো আদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয় না, বরং পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়। যেহেতু এই ধারার উদ্দেশ্যই প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা ও ন্যায় বিচার নিশ্চিত করা, তাই এই ধারার অধীনে আবেদন তামাদিতে বারিত হয় না। তার মানে সর্বশেষ ভরসা হচ্ছে এইটা, যেখানে 5 বছর 10 বছরও হয়ে গেছে তারপরও যাওয়া যাবে, যদি ভ্যালিড রিজন থাকে এত দেরি কেন হলো, তার মানে তামাদিতে কখনো বারিত হবে না এটা। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বেল বা জামিন। বেল বা জামিন প্রথমে বলে দিই। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আসামির যদি জামিন হয়, আসামির যদি জামিন হয়, তো এখানে আসামি জামিন নেয় না আসামি জামিন দেয়, আপনাদের কাছে প্রশ্ন। এখানে জামিন একজন নিবে একজন দিবে, আদালত এবং আসামি। আদালত এবং আসামির মধ্যে একজন জামিন দিবে এবং একজন নিবে। আমার প্রশ্ন হচ্ছে, কে জামিন দেয় এবং কে জামিন নেয়? অপশন হচ্ছে আদালত এবং আসামি। খুবই মানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, প্রথমে মিলন ভাই হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। তারপরে শিবলি ভাইও লাইনে আসবেন। প্রথমে মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার, আপনার দোয়ায়। ভালো আছে। আচ্ছা, বলেন। স্যার, এখানে আসামি আসামি স্যার জামিন দেয়, আসামি জামিন দেয় আর আদালত, জামিন নেয়। আদালত জামিন নেয়। কিন্তু প্রচলিত সাধারণ মানুষকে যদি এভাবে আপনি বলেন, তাহলে আপনাকে বলবে যে আপনি তো কিছুই জানেন না, এটা জি বলবে না? স্যার, পাগল পাগল বলবে তো স্যার। তো
এখানে আসামি আদালতে যায় জামিন নিতে, কিন্তু আসলে না। জি বিষয়টা হচ্ছে আসামি জামিন দেয় আর আসামি জামিন দেয় আর আদালত হচ্ছে জামিন গ্রহণ জামিন। করে। জামিন গ্রহণ জি করে আসামিকে মুক্তি দেয়। আসামির কিন্তু জি জামিন দরকার না, আসামির দরকার হচ্ছে জামিনে মুক্তি হওয়া, তাই নয় কি? হ্যাঁ। জি স্যার। তো তো এখানে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এটা অনেকের ভ্রান্ত ধারণা আছে, মানে এই জামিন শব্দটার ব্যবহারগত কিছু ভুল ধারণা আছে আমাদের। তো এখানে জামিন বলতে কি? জামিন বলতে নিশ্চয়তা দেওয়া। জামিন বলতে নিশ্চয়তা দেওয়া। কিসের নিশ্চয়তা দেওয়া? আমি পালাবো না, এটা হচ্ছে নিশ্চয়তা দেওয়া। আমি নিয়মিত হাজিরা দিব, এই নিশ্চয়তা দেওয়া। তো এই নিশ্চয়তা কে দিবে? আসামি দিবে নিশ্চয়তা। এবং দেখবেন একটা জামিননামা বা বেল বন্ড থাকে, সেটা কে জমা দেয়? আসামি পক্ষ থেকে জমা দেওয়া হয়। তাহলে যে জামিন নামা যে জমা দিচ্ছে সেই তো জামিন দিচ্ছে। আমরা বলি যে আদালত আজকে জামিন দেয়নি আসামিকে, এরকম কথা বলি। জামিন না মঞ্জুর করেছে এটা বলতে পারি, জামিন না মঞ্জুর করেছে এটা বলতে পারে, বা জামিন মঞ্জুর করেছে এটা বলতে পারে। কিন্তু আদালত আসামিকে জামিন দেয়নি, এরকম ভাষা মানে প্রচলিত আছে, যেটা আসলে ভুল। এখানে আদালত জামিন গ্রহণ করেনি এটা যদি বলি তাহলে মানুষ এটা মেনেই নিবে না। মানে এটা এমন হ্যাঁ। ভাবে প্রচলন হয়ে আছে। তো জামিন নামা জি যে কাগজটা সেটা আসামি দেবে আদালতে, এবং আদালত সেটা গ্রহণ করবে। গ্রহণ করে কি করবে? মুক্তির আদেশ দিবে। আসামির দরকার মুক্তির আদেশ, যেটা জামিনের বিপরীতে দেওয়া হয়, রিলিজ অর্ডার জি যেটা। আর স্যারেন্ডার মামলায় যদি হয় সেই ক্ষেত্রেও শুধু বেল বন্ড দিবে বা জামিন দিবে আসামি। জামিন দিলেই আসামিকে ইনস্ট্যান্ট কি দেওয়া হবে? মুক্তি দেওয়া হবে। স্যারেন্ডার করলে তাকে আর হাজতে নেওয়া হবে না। তো আপনারা এই বেলের পাশেই লিখে রাখেন যে আদালত জামিন গ্রহণ করে এবং আসামি জামিন দেয়, তাহলে ভুল হবে না। ধন্যবাদ মিলন ভাই, এবং যারা মেসেজে উত্তর করেছেন তারা, তাদেরকে ধন্যবাদ। আর শিবলি ভাই লাইনে আছেন, শিবলি ভাইয়ের কি একই বক্তব্য? জি অবশ্যই। তো এটা তো আগে থেকে বুঝতেন আশা করি, এর আগে মেবি এটা নিয়ে কথা হয়েছে। তো কনফিউশন থাকলে লিখে নেন, লাইনে থাকেন যদি আপনাদের নয়েজ না থাকে, রেসপন্স করবেন। আচ্ছা, কোন কোন অবস্থা বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও মামলার ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়? মানে নন বেলেবল সেকশন, কিন্তু তারপর জামিন কি হবে? গ্র্যান্ট হবে। গ্র্যান্ট মানে মঞ্জুর, আর রিজেক্ট মানে না মঞ্জুর। গ্র্যান্ট, রিজেক্ট দুইটা শব্দ মনে রাখবেন। জামিন অযোগ্য অপরাধ এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে কোন কোন পরিস্থিতিতে জামিন দেওয়া যেতে পারে, অথবা যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যায় কিনা। এখানে দেখেন জামিন দেওয়া যায় কিনা বলিনি, জামিনে মুক্তি দেওয়া যায় কিনা সেটা বলেছি। আলোচনা করুন। আবার প্রথমে বলেছে জামিন মঞ্জুর করা যায় কিনা, তো মঞ্জুর, জামিন দেওয়া কথাটা আমি বলিনি সরাসরি, জামিন মঞ্জুর কথাটা বলেছি। এবং শেষেরটাতে বলছি জামিনে মুক্তি দেওয়া। জামিনে মুক্তি দেওয়া মানে রিলিজ অর্ডার দেওয়া, যেটা আদালতই দিবে। রিলিজ অর্ডার আদালত দিবে। আর রিলিজ অর্ডার যদি আদালত না দেয় তাহলে কিন্তু আবার জেলখানা থেকে আসামিকে ছাড়বে না, হাজতে আসামিকে। প্রথম প্রশ্নের উত্তরটা পড়ি। তার মানে নন বেলেবল সেকশন, সিরিয়াস সিরিয়াস কেস, আসামি জামিন পাবে কিনা, জামিন দেওয়া মানে আসামি জামিনে মুক্তির আদেশ পাবে কিনা বা জামিন মঞ্জুর হবে কিনা, সেইটা কিন্তু আমাদের এই প্রশ্নের আলোচ্য বিষয়। যেটা পড়ছিলাম যে জামিন অযোগ্য ধারার অপরাধ কিন্তু জামিন মঞ্জুর করবে আদালত। খুব সিরিয়াস কেস, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয়, মানে এই মামলায় যদি প্রমাণ হয় তাহলে আসামির মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এরকম অপরাধ করেছে। দণ্ডিত হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে সাধারণত জামিন মঞ্জুর করা যায় না। কেন মঞ্জুর করা যায় না? মঞ্জুর করলে কি হবে? মঞ্জুর করলে আসামি পালিয়ে যেতে পারে, কারণ সে জানে সে অপরাধ করেছে। সে যদি থাকে এবং আদালতে আসে নিয়মিত, তাহলে তাকে কি করবে? সাজা দিয়ে দিবে। 10 বছর, 14 বছর, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, সিরিয়াস মামলা। তাই সে, হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম যে কখন জামিন আদালত দিবেন, যদিও যেমন অযোগ্য ধারার অপরাধ।
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে সাধারণত জামিন মঞ্জুর করা যায় না। কেন যায় না? কারণ আসামি পালিয়ে যেতে পারে। কারণ সে নিশ্চিত যে এই মামলায় যদি তার বিচার হয়, সে যদি আদালতে হাজির থাকে, তাহলে সে নিশ্চয়ই সাজাপ্রাপ্ত হবে। তো এই ভয়ে সে পালিয়ে যায়, ফেরারি হয়ে যায়। তো এই কারণেই যেন আসামি পালিয়ে যেতে না পারে, তাই হেফাজতে আটক রাখা হয়, হাজতে রাখা হয়। কেননা এমন অপরাধগুলো মূলত জামিন অযোগ্য ধারার গুরুতর অপরাধ হয়ে থাকে। তো জামিন অযোগ্য ধারার গুরুতর অপরাধ বলেই কিন্তু জামিন দেওয়া যায় না। তবে এই ক্ষেত্র বিশেষে কিছু কিছু পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞ আদালত জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও অভিযুক্ত আসামিকে জামিন মঞ্জুর করে থাকেন। তো কি কি সেই পরিস্থিতি? যে পরিস্থিতিতে সিরিয়াস মামলাতেও আসামিকে জামিন দেওয়া হয়, সেটা আমরা দেখব। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়, এটা আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 497, 167 ও 339 ধারার বিধানের আলোকে আলোচ্য বিষয়টি নিম্নে আলোচনা করা হলো। এই তিনটি ধারার আলোকে আমরা দেখব। অভিযুক্ত ব্যক্তির বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন মঞ্জুর করা যায়। এটা আছে 497 উপধারা 1। এ ধারার বিধান মতে 3 প্রকারের ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হলেও জামিনে মুক্তি পেতে পারে যদি সে বলতে ওই আসামি 16 বছরের নিম্ন বয়স্ক ব্যক্তি বা মাইনর। এখন 16 বছরের নিম্নে বলতে কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, বয় গার্ল উভয় হতে পারে। মাইনর, মাইনর শব্দটা কিন্তু উভয় লিঙ্গ, মানে কমন জেন্ডার, ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। অথবা স্ত্রীলোক বা ওম্যান, যদি কোনো মহিলা হয়, স্ত্রীলোক বা মহিলা শব্দটা ব্যবহার করা হতে পারে। তো মহিলা যদি হয় সেই ক্ষেত্রেও, তার মানে মহিলা হলে বয়স কোনো ফ্যাক্ট হচ্ছে না, 16 বছরের নিচেই হোক আর বেশি হোক না কেন, বা অনেক বৃদ্ধ হোক, সেক্ষেত্রে মহিলাদের সবসময় একটা কি প্রিভিলেজ আছে জামিন পাওয়ার ক্ষেত্রে। কারণ একজন মহিলা, তিনি কিন্তু তার অনেক দায়িত্ব, একটা সংসারের দায়িত্ব আছে। তারপর একজন মহিলা, তার যদি সন্তান থাকে, সেই সন্তান বাইরে রেখে একজন মহিলাকে ভিতরে আটকিয়ে রাখা, সেই পরিবারের বা সেই সন্তানের অনেক ক্ষতি হতে পারে। তাই সেই মহিলাটাকে বাইরে রাখাটাই কি মানবিক হবে। আর সাধারণত একজন মহিলা পালিয়ে যায় না, ফেরারি হওয়ার সম্ভাবনা কম থাকে। পীড়িত বা সিক বা অক্ষম বা ইনফার্ম। তো সিক ইনফার্ম শব্দ দুইটা কিন্তু অর্থ কাছাকাছি বোঝায়, তাই একটা পয়েন্ট হিসাবে এখানে রাখা হয়েছে। বিয়ার একটা এইভাবে আছে, আমি সেইভাবেই বাংলা ইংলিশ উভয়টাই তুলে দিয়েছি। এখানে দেখেন মাইনর, এখানে 16 বছর হতে হবে। 17 বছর বা 18 বছরের নিচে, 16 বছরের যদি মাঝখানে হয়, মানে 16 বছর 1 দিন, 16 বছর 1 মাস, 18 বছরের নিচে। অন্য আইনে কিন্তু আমরা 18 বছরের নিচে 17 বছর প্লাস হলেও মাইনর বলতে পারি, কিন্তু এখানে 16 বছরের উপরে হলে সে হয়তো বা মাইনর হলেও এই জামিন পাওয়ার যোগ্য না। তাই এখানে 16 বছরের নিম্নে হতে হবে। 16 বছরের জন্মদিন পালন করা হয়ে গেলেই সেই ছেলেটি কিন্তু আর জামিন পাবে না। তাহলে এটা গেল হচ্ছে 497 ধারার উপধারা 1 অনুসারে। এবার আমরা তদন্ত, অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় জামিন মঞ্জুর করা যায়। তদন্ত চলছে, মামলা চার্জশিট আসেনি, বা কোনো ইনকোয়ারি বা অনুসন্ধান চলছে, বা সাক্ষী চলমান আছে, সাক্ষী পর্যায়ে এসেও জামিন চাইতে পারে। এটা হচ্ছে 497 উপধারা 2। এই ধারার বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জামিনের অযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে, কিংবা অধিকতর তদন্তের প্রয়োজন হলে
অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। তার মানে আসামিকে দেখে এবং ঘটনার বর্ণনা শুনে মামলার মেরিট কম মনে হচ্ছে, এবং মনে হচ্ছে আসামিকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, মানে মেরিটলেস অনেকটা মামলা, যেটা হয়তো বা ভুলক্রমে আমলে নেওয়া হয়েছে, বা মেরিট থাকলেও সামান্য আছে, যথেষ্ট সন্দেহ আছে যে এই ব্যক্তিকে এই অপরাধটা করেছে। আসলে এই ব্যক্তি তো পূর্বে কোনো অপরাধী নেই। এখানে দেখবেন পূর্বে তার কোনো অপরাধ আছে কিনা, মানে এই মামলা ছাড়া তার পূর্বে আরো কোনো অপরাধ ছিল কিনা যেটা নিষ্পত্তি হয়ে গেছে, এবং সেখানে সে খালাসপ্রাপ্ত না হয়ে সে সেখানে যদি দণ্ডিত হয়ে সাজাপ্রাপ্ত হয়ে বের হয়ে আসে, বা বর্তমানে এই মামলা ছাড়াও আরো কিছু মামলা তার নামে চলমান আছে, এটাকে আমরা বলি পিসিপিআর এ তার মামলা আছে কিনা। তো যদি থাকে, তার মানে একাধিক মামলার আসামি হলে সাধারণত এই সুবিধাটা পায় না। কিন্তু যদি একমাত্র মামলা হয়, তাহলে এটা বলতে পারি ইওর অনার, ভুল ক্রমে এই মামলায় তাকে হয়রানিমূলক ভাবে বা ভুল ক্রমে ফাঁসানো হয়েছে। এই মামলায় দূর দূর দিয়ে এই আসামির কোনো কানেকশন বা সংশ্লিষ্টতা নাই, তাই আমার আসামি জামিন পাওয়ার হকদার, তাকে জামিন মুক্তি দিবেন, নিয়মিত হাজিরা প্রদান করবে, পলাতক হবে না, এবং স্থানীয় জামিনদার আছে। এইভাবে আমরা বেল হিয়ারিং করি, এবং বেল পিটিশন বা জামিনের দরখাস্তও এভাবে আমরা লিখে থাকি মামলার। মানে যতই অপরাধী হোক আমরা লিখি যে আসামি নির্দোষ, তাই জামিন চাচ্ছে, দোষী বললে তো আর জামিন দিবে না। বিচার বা সাক্ষ্য, জামিন দিবে না বলতে জামিন মুক্তি দিবে না বিচারক। বিচার বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে রায় ঘোষণার পূর্বে জামিন মঞ্জুর করা যায়। এটা ওই একই ধারায় 97 উপধারা 4-এ আছে। এ ধারার বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার কার্য সমাপ্তির পর, মানে বিচার কার্য সমাপ্তি মানে সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, আর্গুমেন্টের জন্য মেবি আছে, বা আর্গুমেন্টও হয়ে গেছে, শুধুমাত্র রায় ঘোষণা বাকি আছে, অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ করেনি মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ থাকে, তবে রায় ঘোষণার পূর্বে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। তার মানে মনে করেন 2 বছর ধরে মামলা চলছে, তাকে জামিনই দেওয়া হয়নি, মানে জামিনে মুক্তি হয়নি, সে এতদিন ভেতরেই ছিল। সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে আসামিপক্ষের আইনজীবী যদি দেখে যে সাক্ষ্য প্রমাণে আসামির সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম, তখন সে আবার জামিন এর আবেদন করতে পারে আদালতে। তখন তাকে আদালত জামিন দিয়ে দিবে, কারণ আদালতও বুঝতে পারবে যে হয়তোবা সে কিছুদিন পরেই খালাস পেতে চলেছে, সেই কারণে জামিন দিয়ে দিবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়। এটা আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে দেখেছি। 167(5) ধারার বিধান মতে এমসিকিউ ক্লাসেও এটা আমরা দেখেছি। 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা অনধিক 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারবেন। তার মানে ম্যাক্সিমাম যেখানে 10 বছর সাজা দেওয়া যায়, এ 10 বছরের নিচে মানে 10 বছর সাজা দেওয়া যায়, এরকম হলে একটু বড় মামলা হলো 10 বছর পর্যন্ত সাজা দেওয়া, এটাকে আমরা একটা কি ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো। 10 বছরের যদি নিচে হয়, যেমন 7 বছর, 5 বছর, এগুলো ছোট মামলা চিন্তা করব। তো ছোট মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিবে। আর যেখানে 10 বছর সাজা দেওয়া যায়, বা এর থেকে বড় 14 বছর বা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, তাহলে বড় মামলা। এই ধরনের মামলায় যদি 120 দিনের মধ্যে তদন্ত বা ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়, তাহলে আসামিকে অবশ্যই জামিনে মুক্তি দিবেন কে, দায়রা জজ। তাহলে বড় মামলায় দায়রা জজ দিবেন, ছোট মামলায় ম্যাজিস্ট্রেট জামিন দিবেন। তো বড় ছোট মানে নির্ণয় করার পদ্ধতি হচ্ছে মামলাটার সর্বোচ্চ সাজা 10 বছরের কম না বেশি। যদি সর্বোচ্চ সাজা 10 বছরের বেশি হয় বা 10 বছর হয়, তাহলে দায়রা জজ দিবে, ম্যাজিস্ট্রেট দিবে না। আর যদি 10 বছরের কম হয় সর্বোচ্চ সাজা, তাহলে 10 বছরের কম কত আছে, 7 বছর আছে পেনাল কোডে। পেনাল কোডে 8 বা 9 বছরের কোনো সাজা নাই, 7-এর পরে ডিরেক্ট হচ্ছে 10 বছর। তো সেগুলোর ছোট ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, বড় ক্ষেত্রে দায়রা, এই দুইটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, তাহলে এগুলোর উত্তর করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়।
উপরে হচ্ছে 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে, ইনভেস্টিগেশন সমাপ্ত না হলে। আর এখানে হচ্ছে 139 সি ধারার বিধানতে ম্যাজিস্ট্রেট আদালত 180 দিনের মধ্যে, অথবা দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, জম্মু দায়রা জজ আদালত 360 দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে না পারলে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। তাহলে তদন্ত 120 দিন, এটা ম্যাজিস্ট্রেট দায়রা উভয় আদালতের ক্ষেত্রে সমান, 120 দিন। কিন্তু বিচার কার্য সমাপ্ত করার জন্য সময়ের পার্থক্য আছে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা জজের ক্ষেত্রে। ম্যাজিস্ট্রেট কোর্টের হচ্ছে 180 দিন, আর দায়রা জজের হচ্ছে 360 দিন। এই পার্থক্য দেওয়ার কারণ হচ্ছে, যদি মানে কমন সেন্স থেকে বলি, তো দায়রা জজ বড় বড় মামলার বিচার হয়, বড় বড় মামলার বিচার হতে সময় লাগবে, সাক্ষীর পরিমাণও বেশি হতে পারে। আমার দায়রা জজ ব্যস্ত আদালত, মামলার সংখ্যা বেশি, সেই কারণে। আর ম্যাজিস্ট্রেট কেস হচ্ছে, ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলা বিচার হবে সেগুলো ছোট ছোট মামলা, দ্রুত সেগুলো নিষ্পত্তি করা যায়। এরপর প্রশ্ন, জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। আনুকূল্য মানে অনুগ্রহ। যেমন কেউ যদি কোনো কিছু সাহায্য প্রার্থনা করে, যেমন কেউ যদি রাস্তায় আপনার কাছ থেকে 10 টাকা চায়, তার মানে এটা আমরা ভিক্ষা বলে থাকি। তো ভিক্ষুক যদি ভিক্ষা চাই, তো আপনি ভিক্ষা দিবেন কি দিবেন না, সেটা আপনার উপরে নির্ভর করছে। তার মানে কোনো ভিক্ষুক জোর করে আপনার কাছ থেকে টাকা দাবি করতে পারবে না। এটা আমরা ভিক্ষা দিয়ে থাকি, তার মানে ভিক্ষুকের প্রতি একটা আনুকূল্য বা অনুগ্রহ আমরা দেখানোর জন্য এটা দিয়ে থাকি। এটাকে অনুগ্রহ বা আনুকূল্য বলা হচ্ছে। তার মানে আসামিকে অনুগ্রহ করবে আদালত, না আসামি নিজ থেকেই জামিন পাওয়ার অধিকারী, এই পয়েন্টটা মানে দুইটা, যে অধিকার এটা জামিন দিতে হবে, তাহলে জামিনযোগ্য মামলার ক্ষেত্রে তো জামিন পাওয়া অধিকার, কিন্তু জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে কি জামিন পাওয়া অধিকার? সেটা অবশ্য অধিকার না, কমন সেন্স থেকে আমরা বলি। যেগুলো জামিনযোগ্য ছোট ছোট মামলা, সেগুলো কিন্তু আসামি অধিকার বলে জামিন পাবে, কারণ আইনেই বলা আছে এগুলো জামিনযোগ্য, তাই এটা অধিকার। আর যেগুলো জামিন অযোগ্য সেটা আদালতের অনুকূল্য। অনেকেই বারবার রিপিট করে, ইওর অনার অনুগ্রহ করে দিবেন, অনুগ্রহ করে জামিন মঞ্জুর করবেন, দয়া করে জামিন মঞ্জুর করবেন ইওর অনার। এই যে দয়া অনুগ্রহ, এটাই কিন্তু আনুকূল্য। তো আনুকূল্য শব্দটা হচ্ছে একটি মানে টেকনিক্যাল টার্ম, এটা বিগত সালের একটি প্রশ্ন। এই ধরনের শব্দ ব্যবহার করে আপনাদের কনফিউজ করবে, বোঝার চেষ্টা করবেন। তো জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারার প্রয়োগযোগ্যতা আলোচনা পূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। ব্যাখ্যা চেয়েছে, যেহেতু এখানে কি আছে, একটা উক্তি দেওয়া আছে, উক্তি ব্যাখ্যা চাইতে পারে, যে এই যে ছোট করে বলা হলো, এটা একটু বড় করে বুঝিয়ে দেন। একটু বড় করে বোঝাতে হবে। আমরা যেমন ছোটকালে ভাব সম্প্রসারণ পড়তাম, বড় করতে হয়, ছোটকে বড় করতে হয়, ভাব সম্প্রসারণ। আর আরেকটা কি ছিল, সারাংশ সারমর্ম, বড়কে ছোট করতে হয়। তো এটাকে কি করতে হবে, ব্যাখ্যা মানে ছোটকে বড় করতে হবে, ভাব সম্প্রসারণ লেখার মতন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এ জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন এসেছে জামিন সংক্রান্ত বিষয়, জামিন পাওয়া, এটা সংক্রান্ত বিষয়। এখানে জামিন পাওয়া বলতে জামিনে মুক্তি পাওয়াকে বোঝানো হচ্ছে। এই জামিন শব্দের কোনো কি দেওয়া নাই, ডেফিনেশন দেওয়া নাই, ডেফিনেশন নাই এই আইনে। সাধারণ অর্থে জামিন বলতে পুলিশের হেফাজত বা হাজতখানা হতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিয়ে নির্দিষ্ট দিনে ও সময়ে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত হাজিরার হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে বোঝায়। এই যে বেল বন্ড বা জামিননামায় আমরা স্থানীয় উপযুক্ত একজন জামিনদারের কি নেই, স্বাক্ষর নেই। তো এখানে তাকে দায়িত্ব দেওয়া হলো যে এই আসামিকে নিয়মিত আপনি আদালতে এনে দিবেন, এনে না দিলে আপনাকে কিন্তু জামিনের যে বন্ডের কথা বলা হচ্ছে, এটার দ্বিগুণ অর্থ আপনাকে কিন্তু দিতে হবে।
এভাবে কিন্তু লেখা থাকে, পুরো বন্ডের কথাগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। তাহলে সাধারণত এটাই হচ্ছে জামিন, জামিনের সংজ্ঞা দিয়ে দিলাম আমার ভাষায়। এরপরে জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। এটা যেহেতু বাংলা বাক্য, তাই এটার আর আমার অর্থাৎ বলে অর্থ লিখতে হচ্ছে না। যদি ইংরেজি বাক্য, এটাকে যদি আমি ইংরেজিতে দিয়ে দিই, মনে করেন এটাতে ইংরেজিতে আমি কি করলাম, ট্রান্সলেট করে এটাই ব্যাখ্যা চাইলাম, তাহলে আপনাকে ইংরেজিটা লিখতে হবে, লিখার পরে পরের লাইনে আপনাকে লিখতে হবে কি অর্থাৎ, মানে এর আগে বাংলাটা আপনাকে অর্থ লিখতে হবে, তারপর আপনি বাংলার ব্যাখ্যা করবেন। আলোচ্য উদ্ধৃতির অর্থ হলো, কোনো বিচারাধীন মামলায় অভিযুক্ত আসামি পুলিশের হেফাজত বা হাজতখানা হতে জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি তার আইনগত অধিকার, যা বিজ্ঞ আদালত তাকে প্রদান করতে বাধ্য। এখানে আনুকূল্য নয় বলেছে, মানে অনুগ্রহ নাই, আমি দাঁড়ালেই জামিন পাবো, এটা আমার অধিকার, আদালতের কোনো যায় আসে না, মানে আদালতের ইচ্ছার কোনো দামি নাই, এটা বোঝানো হচ্ছে এই লাইন দিয়ে। জামিনের অর্থ পূরণ করলে, জামিনের শর্ত পূরণ করলে যে কোনো আসামি উক্ত জামিনের সুবিধা আইনগত অধিকার হিসেবে ভোগ করতে পারবে। মানে এখানে দুইটা পার্ট আছে, জামিন পাওয়া আসামির অধিকার, এই পার্ট নিয়ে কথা হচ্ছে। উক্ত অধিকার আদালতের আনুকূল্য তথা অনুগ্রহের উপর নির্ভর করে না, এই লাইনের পুরো কথাটা এটা। তার মানে একটু ভাব সম্প্রসারণ করে দিলাম, একটু বিস্তারিত বলে দিলাম, এই লাইনের অর্থটা, ভাবার্থ বা মূল ভাবটা একটু বর্ণনা করলাম। জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা আলোচনাপূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রযোজ্যতা, ধারণা বলতে কি, প্রশ্নে কি বলা হয়েছে দেখেন, এই ধারণার প্রয়োগযোগ্যতা, তার মানে এই যে কথাটা বললাম, একবার বলছে অধিকার আর আরেকবার বলছে আনুকূল্য নয়, তো এইটা জামিনযোগ্য ধারার ক্ষেত্রে, বেলেবল সেকশনের ক্ষেত্রে এবং নন বেলেবল সেকশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ম্যাচ করে দেখতে হবে যে ফিট হচ্ছে কিনা, প্রয়োগ হচ্ছে কিনা, অর্থাৎ প্রয়োগযোগ্য কিনা, মানে অ্যাপ্লিকেবল কিনা। আমরা প্রথমে চলে যাব 496 ধারার বিধান মতে। 496 ধারায় কিন্তু বেলেবল সেকশনের কথা বলা হয়েছে। আর 497 আমরা যেটা বললাম যে বড় অপরাধ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তাও জামিন দেওয়া যাবে কিনা। তিনটি ক্ষেত্রে, ওই যে মাইনর ছিল, ওমেন ছিল, তারপরে ইনফার্ম ছিল বা সিক ছিল, তো এই যে তিনটি ক্ষেত্রে দেওয়া যায় 497 জামিন অযোগ্য ধারায়। 496 হচ্ছে জামিনের সেকশন শুরু এখান থেকে, এটা হচ্ছে বেলেবল সেকশন, এর ক্ষেত্রে জামিন দেওয়ার বিষয়টি। আর জামিন যোগ্য অপরাধে মানে বেলেবল অপরাধে অভিযুক্ত কোনো আটককৃত হাজতি আসামি কিংবা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণকৃত জামিনের আবেদনকারী বা দরখাস্তকারী আসামি অবশ্যই জামিনে মুক্তি দিতে হবে। এখানে ব্র্যাকেট হচ্ছে শ্যাল বি রিলিজড অন বেল, শ্যাল বি রিলিজড অন বেল, ইংলিশটা দিয়েছি, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অত্র ধারার বিধানটি আদালতের জন্য আদেশ সূচক। জামিনযোগ্য ধারায় আদালত কিন্তু জামিন দিতে বাধ্য, যদি কেউ প্রার্থনা, মানে কেউ জামিন চায় এবং জামিনের শর্ত যদি কোনো কারণে ভঙ্গ না করে, প্রথমবার যদি জামিন চায় তাহলে অবশ্যই জামিন দিতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি আপনাদের, মনে করেন জামিনযোগ্য ধারার অপরাধ, আদালতে জামিন চাওয়া হলো, আদালত নামঞ্জুর করলো, কোন ক্ষেত্রে করতে পারে, মানে আমার প্রশ্ন হচ্ছে আদালত কোন ক্ষেত্রে জামিনযোগ্য ধারার অপরাধে জামিন নামঞ্জুর করতে পারে। প্রপারলি আবেদন করেছে, আদালতে বলছে যে আমি নিয়মিত হাজিরা দিব, স্থানীয় জামিনদার আছে, তারপর স্থায়ী ঠিকানা আছে, মানে জামিনের সকল শর্তই সে পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ, দরখাস্তে লেখাও আছে এবং শুনানির সময় অ্যাডভোকেট বলছেও, এবং আসামিও বলছে যে আমি শর্ত ভঙ্গ করব না, তারপরও জামিনযোগ্য ধারাতে আসামির জামিন নামঞ্জুর হতে পারে। কোন ক্ষেত্রে, পরিস্থিতিটা কি হলে এরকম হতে পারে, কেউ কি বলতে পারবেন? কোনো ধারণা আছে এরকম, বা লাইফে কখনো দেখছেন কিনা এরকম যারা কোর্টে যান? আব্দুল মাজিদ ভাই বলেন, জামিনযোগ্য ধারায় কখন আদালত জামিন নামঞ্জুর করে? তারপর লোকমান ভাই,
শিবলি ভাই, মিলন ভাই, লাইনে আসেন যারা অ্যাক্টিভ। সোহাগ ভাই তো এটা জানার কথা, নিয়মিত কোর্টে যান। সোহাগ ভাই লাইনে আসেন। আর শিবলি ভাই বলেন, প্রথমে লাইনে আসছেন। আইডিয়া করেন, ট্রাই করতে সমস্যা কি? নেগেটিভ মার্ক তো নাই এখানে বললে। হ্যাঁ, এটা আদালতে তার শিবলি। যে কন্ডাক্ট যদি কোনো ধরনের দেখা যায়, উগ্র ব্যবহার দেখা যেতে পারে হয়তো, সেক্ষেত্রে আদালত যদি মনে করেন যে এই লোক তো আসলে আহ, মানে সে মিসকন্ডাক্ট করছে, যেটা আমরা জানি যে আপনার হয়তো এটা প্রাসঙ্গিক হবে কিনা জানি না, ইকুইটি আদালতের যে একটা বিষয় আছে, আমরা এসআর একটা পড়েছি, যে এই ধরনের কিছু একটা হতে পারে, ধারণা করে যে বলতে জামিন পারি। নিতে জামিন নিতে আসছে কিন্তু আচরণ ভালো করছে না, উগ্র আচরণ করছে না। জামিনযোগ্য ধারা আদালতের যে মান সম্মান, আদালতকে যে রেসপেক্ট করার বিষয়, সেটা যদি না করে আদালত নামঞ্জুর করে দিতেই পারে। প্রয়োজনে এটার বিরুদ্ধে মিসকেস করে যে জামিন নিবে, বা এরকম যদি স্যার করা হয় তাহলে। বাদীকে বলেন। যদি হুমকি ধামকি দেয় স্যার, এই জাতীয় যদি তুলে ধরতে পারে যে হ্যাঁ বাদীকে হুমকি দেওয়া হয়েছে বা সাক্ষীদেরকে হুমকি দেওয়া হয়েছে। হুম হুম। এটা কবে দেওয়া হয়েছে? মানে আহ যেদিন হিয়ারিং হচ্ছে মামলাটা সেদিন হওয়ার না তার আগেই? না, মামলাটা হওয়ার পরে এবং এই জামিনের ইয়েটার আগে আর কি। আচ্ছা, এটা আর আর কোন আ- এই শিবলি ভাইয়ের পয়েন্টটা বেশি ভ্যালিড মনে হলো আমার কাছে সোহাগ ভাইয়েরটার চাইতে। কারণ উনি বলছেন আদালতে এসে আদালতের আচরণ করছে, উগ্র আচরণ করছে। তো জামিন যোগ্য ধারা, কিন্তু তারপরেও তো পয়েন্টলি বলতে হবে, তাই না? আচ্ছা মিলন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার দৃষ্টিকোণ থেকে অনেকগুলো কারণ হতে পারে। হ্যাঁ, তাহলে বলেন, অনেকগুলো শিখি আমরাও। এখন প্রথম কারণ, যদি তদন্তের কোনো বিশেষ কোনো বিষয় থাকে, যে তদন্তে জামিন দেওয়ার পরে তদন্তে এলো প্রভাবিত করতে পারে, হুম অথবা যদি জামিন নেওয়ার পরে পলাতক হওয়ার সম্ভাবনা থাকে, বা হুম জামিন দেওয়ার ক্ষেত্রে যদি আসামির আচরণ যদি আদালতের কাছে অসন্তুষ্টজনক হয়, হুম বা আসামি যদি হলো উম, আপনার হলো বাদী বা হলো সাক্ষীদেরকে হলো প্রভাবিত করার চেষ্টা করে, যেটা হলো মামলার পরবর্তীতে হলো অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা হুম। আসল তথ্য ভ্যালিড হওয়ার সম্ভাবনা থাকে। এরকম অনেক কিছু কারণ থাকতে পারে, এটা আমার আচ্ছা, মনে হচ্ছে। বাস্তবে বাস্তবে কি কেউ দেখেছেন এরকম করেছে কোনো আদালত? জামিনযোগ্য ধারা ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে দিল। এরকম দেখিনি অবশ্যই, তো কোর্টে আচ্ছা, তো আমি দেখিনি দেখেছি জামিনযোগ্য। আমি দেখেছি বলে প্রশ্নটা করলাম। জি তাহলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, মনে করেন জামিন দেওয়া হয়েছে, জামিন নিয়ে যে সে দীর্ঘদিন আদালতে আসেনি। মানে হ্যাঁ, সেটাই জামিন তো নেওয়ার হবে। পরে জামিন নেওয়ার পরে 5-7টা ডেট সে কি আদালতে উপস্থিতি পলাতক। হয়নি, পলাতক। পলাতক। তো জি সে পলাতক, যেহেতু জামিন নিয়ে গেছে, পলাতক হলেও সমস্যা নাই, মামলা রেডি হয়ে গেছে। তার মানে তার বিরুদ্ধে কি শুরু হবে? সাক্ষী শুরু হবে, সাক্ষ্য শুরু হয়ে গেছে। সাক্ষীর শেষের দিকে এসে সে হাজির হয়েছে যে জামিন চাচ্ছে। এবং এতদিন তাকে ছাড়া কি হয়েছে? তার অনুপস্থিতিতে বিচার কার্য। তার অনুপস্থিত বিচার হয়েছে, মানে সাক্ষ্য জবানবন্দি হয়ে গেছে, জেরা বাকি আছে। জি এখন তার আইনজীবী জি জামিন চেয়ে আবার কি প্রার্থনা করেছে, আসামিদের রিকল করেছে। আদালত জি জামিন দিল না। আদালত বললো আপনার আসামিকে আমি জামিন দেবো না, কিন্তু রিকলের প্রার্থনা মঞ্জুর। হ্যাঁ, আমি সাক্ষীদের রিকল করছি, রিকলের জি প্রার্থনা মঞ্জুর। তো তিনি কি কারণ লিপিবদ্ধ করলেন? তিনি লিপিবদ্ধ করলেন আপনার আসামি জামিন দিলে আবার পালিয়ে যাবে। জি যেহেতু আপনার আসামি আগের বার জামিনের শর্ত ভঙ্গ করেছে, তাই স্বভাবতই ধরে নিতে পারি সে আবার শর্ত ভঙ্গ করতে পারে। তাই যেহেতু জামিনের শর্ত ভঙ্গ করার তার একটা রেকর্ড তৈরি হয়েছে, তাই তাকে আমি জামিন দিব না, আপনি পারলে মিসকেছে যে জামিন নেন। এ হচ্ছে বক্তব্য। তো এটা জি নিয়ে একটু তোল কালাম সৃষ্টি হয়। হ্যাঁ, কুদ্দুস ভাই নামঞ্জুর করতে দেখেছেন। কুদ্দুস ভাই কেন নামঞ্জুর করতে দেখেছেন সে তার গল্পটা একটু শুনি। কুদ্দুস ভাই লাইনে আসবেন। তো এটা কিন্তু একটা ভালো ভ্যালিড পয়েন্ট। ভাইবাতে এরকম প্রশ্ন করতে পারে, কিন্তু যদি
এরকম আইডিয়া মাথায় আসে ভাইবার যে প্রশ্ন করবেন তার। স্যার আপনি যেমন বলছেন ওরকম না হয় যে ইনস্ট্যান্ট কি নামঞ্জুর করতে পারে কিনা, ইনস্ট্যান্ট। ওই যে শিবলি ভাই প্রথমে বললো যে আচরণটা যদি খারাপ করে, চাওয়ার ধরন অনুসারে জি হতে পারে না এটা। জি জি। আবার আবার আরো একটা নামঞ্জুর করতে পারে, সেইটা হচ্ছে জামিনযোগ্য ধারার জামিন চেয়েছে কিন্তু শুনানি করলো না, মানে ডাকলো কিন্তু অ্যাডভোকেট দাঁড়াইয়ে শুনানি করলো না, শুনানি না করাই নামঞ্জুর করতে পারে না। জি কারণ শুনানি করেনি, অটোমেটিক জামিন দিয়ে দিবে, বলতে তো হবে জামিন দেন, তাই না? জি, শুনানি করতে হবে। তো এখানে প্র্যাকটিসটা এমন একটা বিষয়, অনেক পরিস্থিতি তৈরি হয়। মানুষ যেমন নানান রকমের, মামলা অনেক রকমের, পরিস্থিতিও অনেক রকমের তৈরি হতে পারে। তো এগুলো আলোচনা করলাম, আপনাদের ভাবনার জায়গা একটু তৈরি হলো, আপনারা কি চিন্তা ভাবনা করেন, কোর্টে কে যাচ্ছেন কি যাচ্ছেন না, একটু মন্তব্য পেলাম। হ্যাঁ, কুদ্দুস ভাই বলেন, 323 ধারায় জামিন নামঞ্জুর করেছে, কি কি কারণে করেছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। না মঞ্জুরটা আমি যতটুকু দেখছি আর কি, শুনানি করার পরে আইনজীবী উকিল সাহেবরা বলতেছে যে, স্যার আমার তো আসামি ভেলোবল সেকশন, আমাকে জামিন দেন, জামিন দিলে হ্যাঁ। পলাতক হইতাম। হুম। বলার পরে হাকিম বলতেছে যে আপনার আসামির মতি গতি আমার কাছে ভালো মনে হইতেছে না, হুম। আমি আপনাকে জামিন দিতে বাধ্য না। ওই নামঞ্জুর তো করে দিছে যে আগামী সপ্তাহে আসেন। কেমন মতি গতি ভালো লাগছে না, মতি গতি ভালো না লাগার কারণ কি, কি করেছে আসামি, সেটা কি জানতে পেরেছিলেন? আপনি আমার কাছে যতটুকু মনে হয়েছে দৃষ্টিগোচর কোটর আর কি, ওই সে কাঠ করা দুইটা হাসামাতা করতেছে, আরেক আসামির সাথে কথা বলতেছে, এরকম আর কি। তার মানে আদালতকে সে খুব লাইটলি নিচ্ছে, এই তো, জি জি। গুরুত্ব নাই। তো এই যে এইটা কিন্তু প্রথমে শিবলি ভাই বলেছে, শিবলি ভাইতে কিন্তু আসলো। তো ঠিক আছে, ধন্যবাদ, একটা চমৎকার আলোচনা হলো আমাদের। তো স্যার জামিনযোগ্য পিসিপিআর এর ধারা হলে, ব্যবস্থা কি, পিসিপিআর এর না এটা কি ইয়ে করতে পারে স্যার? না না, এখানে পিসিপিআর ম্যাটার না, জামিনযোগ্য ধারা ক্ষেত্রে পিসিপিআর ম্যাটার না। কি কারণে? কারণ জামিনযোগ্য ধারাতে পিসিপিআর এ অন্য মামলাতে সে যদি জামিনে না থাকে, সেক্ষেত্রে তো সে মুক্তি পাচ্ছে না। তাই এই মামলাতে জামিন হবে, ধীরে ধীরে সকল মামলাতেও জামিন হবে। পিসিপিআর এর সকল মামলাতে যদি সে জামিনে থাকে, তাহলে যে মামলার হিয়ারিং হচ্ছে সে সেই মামলায় অবশ্যই সে জামিন পাবে, যদি শর্ত সে পূরণ করে। আচ্ছা, আরো একটা বিষয় আমার মনে পড়লো। মনে করেন যে জামিনযোগ্য ধারা জামিন মঞ্জুর করেছে, মঞ্জুর করার পর যদি বেল বন্ড দাখিল করা না হয়, তাহলে আবার কিন্তু আলটিমেটলি সেটা নামঞ্জুর হয়ে যাবে। জি জি বেল বন্ড জি জি। মনে করেন যেদিন দাখিল করতে বললো, 1-2 দিন দাখিল করলো না, যদি দাখিল না করে, অবশ্যই পেশকার ফোন দেয় যে আপনি বেল বন্ড দেননি। 1-2 দিনের মধ্যে না দিলে কিন্তু, বা রেসপন্স যদি না করে উকিল, তাহলে কিন্তু নামঞ্জুর করে দিবে। মানে দাখিল না করাই, জামিন নামা দাখিল না করে জামিন নামঞ্জুর করা হলো। তো এই জিনিসগুলো কিন্তু আদালতে আমরা যারা জামিনযোগ্য ধারাতে বেল হিয়ারিং করতে যাব, তাও কিন্তু গুরুত্বের সাথে যেতে হবে, যেন এই সমস্যার গুলোর ফাঁদে আমরা না পড়ি। তো খুব চমৎকার আলোচনা হলো, এরপর আমরা ক্লাসে গিয়ে যাই। তো অত্র ধারা বিধানটি আদালতের জন্য আদেশ সূচক, মানে জামিনযোগ্য, জামিন দিতেই হবে, আইনেই বলে দিয়েছে জামিন দিতে হবে, তার মানে আসামির এটা অধিকার। ফলে জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়া আসামির আইনগত অধিকার, যা বিজ্ঞ আদালত মঞ্জুর করতে বাধ্য। এই ধারার বিধান যেহেতু আদালতের জন্য আদেশসূচক, সেহেতু এখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আসামির প্রতি অনুগ্রহ কিংবা আনুকূল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। আচ্ছা, কেউ যদি চাকরি করে, চাকরি তো বেতন পাবে, তো চাকরি বেতনটা কি তার অধিকার, না তার প্রতি ওই যে ভিক্ষা দেওয়ার মতো দয়া করা? এটা দয়া তো না, সে পরিশ্রম করেছে, কাজের মজুরি নেবে। আপনি রিক্সায় উঠে রিক্সা ভাড়া দিবেন, 20 টাকা 50 টাকা ভাড়া যেটা নির্ধারণ হয়েছে সেটা দিয়ে দিবেন। এই রিক্সা চালকের কি, এটা তার অধিকার, সে আপনাকে সার্ভিস দিয়েছে, সেবা দিয়েছে, সেটার বিনিময়ে সে পারিশ্রমিক পাবে। এটা আপনি তাকে কি দিচ্ছেন? অনুগ্রহ করছেন না। আপনি যদি 10 টাকা ধরেও দেন, এটা অনুগ্রহ না, এটা বকশিশ দিচ্ছেন, আপনি খুশি হয়ে দিচ্ছেন। এটা গিফট বলা যায়, উপহার, অনুগ্রহ নয়। উপহার আর অনুগ্রহের মধ্যেও কিন্তু পার্থক্য আছে।
এটা আমরা বুঝলাম বেলেবল সেকশন মানে বেলেবল সেকশনের ক্ষেত্রে এবারে ম্যাচ করলো শব্দের প্রথম যে অংশ সেটা। এখানে আমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে কেস ল দিব। এআর 1932 অল 327 এই পৃষ্ঠাতে এই মামলায় বলা হচ্ছে, মামলার রায়ে বলা হয়েছে শর্তের দিক হতে সিআরপিসি এর 496 ধারা আদেশসূচক এবং আদালতের বিধি বিধান পালনে বাধ্য। জামিনযোগ্য প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে জামিন একটি অধিকার অনুগ্রহ নয়। এটা কিন্তু ডিরেক্ট বলা আছে কোথায়? কেস এই লতে। মামলায় বলা আছে, কেস লয় বলা আছে। তার মানে কেস ল থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে। আমি এমসিকিউ রিটেন ইন্ডিয়ান যে কেস সেগুলো, তারপরে ইন্ডিয়ান বার কাউন্সিলের কিছু প্রশ্ন কিছু কিছু জায়গায় আমি দেখছি, বিশেষ করে জুডিশিয়ারির প্রশ্নের সাথে ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্ন কিছুটা কয়েকটা প্রশ্ন মিল আছে। মানে ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্নকে কিছুটা ফলো করে জুডিশিয়ারি। আর এই মুহূর্তে যেহেতু জুডিশিয়ারি বিগত 4টি প্রশ্ন করেছে, অতএব ধরে নিতে পারি যে ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্ন যদি আমরা একটু রিসার্চ করি তাহলে পাবো। আমি একটু চেষ্টা করছি আপনাদের জন্য, ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্ন সংগ্রহ করেছি 100টা প্রশ্ন, 100টা ইংরেজিতে, হিন্দিতে হলে তা হবে না, ইংলিশ মিডিয়ামটাই সংগ্রহ করছি, করে সেখান থেকে কিছু প্রশ্ন মিল আছে। তবে সমস্যা হচ্ছে কি, এই প্রতিটা আইনই যেমন পেনাল কোড 1973 কি মানে 73 সাল মনে হয়, 1973 সালের পেনাল কোড তাদের, তো পরিবর্তন করে ফেলেছে তারা অনেক ব্যাপক, মানে রিপিল করে নতুন নিয়ে আসছে। মানে অ্যামেন্ডমেন্ট করে তো আমরা আইনের যে সাল আগেরটাই ধরে রাখছি, পুরাতন আইন একেবারে ওল্ড ইজ গোল্ড আমাদের কাছে। আসলে ওল্ড ইজ গোল্ড কেন বলছি, কারণ নতুন ইনোভেশন নাই আমাদের আইন জগতে। কি ইনোভেশন করব? আমাদের বাংলাদেশ স্বাধীনের পর এতবার অভ্যুত্থান হয়েছে, এতবার বিপ্লব হয়েছে যে বাংলাদেশ কি হয়নি মানে স্থিরই হতে পারেনি। তো এই কারণেই গবেষণাটা লং লাস্টিং না, সাস্টেনেবল অবস্থায় আমরা এখনো যেতে পারিনি। বলতে গেলে যে আমাদের আরো কিছুদিন আগে একটা স্বাধীনতা আমরা পেলাম। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা শতভাগ, কারণ 100% জামিনযোগ্য ধারা আমার আসামির অধিকার এটা পাওয়া, তার প্রতি অনুগ্রহ না, এটা আমরা বলতে পারি। অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি অনুকল্য নয়। মানে এখানে জামিনযোগ্যের ক্ষেত্রে টিক চিহ্ন 100%, কিন্তু জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা কি? আমরা একটু আগে 497 একে যে 3টি ক্ষেত্র দেখেছি, মাইনর, স্ত্রীলোক, পীড়িত বা ইনফার্ম, সিক, এই 3 জনের ক্ষেত্রে কিন্তু জামিন দিবে। এটাও কিন্তু কি আইনগত অধিকারের মধ্যে আসছে। 97 নন বেলেবল সেকশনে এই 3 প্রকারের ব্যক্তি কিন্তু জামিন পাবে, এটাও কিন্তু অধিকারই দিয়ে দিয়েছে। আইনে আছে মানে অধিকার, আর আইনে না থাকলে অনুগ্রহ। আবার অত্র আইনের আরো কিছু বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিন মুক্তি পেতে পারে। যেমন তদন্ত, অনুসন্ধান, বিচারকার্য চলাকালীন অবস্থায় জামিন মঞ্জুর করা যায়, আমরা পড়েছি অলরেডি 97(2)-এ। আবার এই ধারারই উপধারা 3-4-এ বলা হচ্ছে যে বিচার কার্য সমাপ্ত হয়নি, জামিন দিয়ে দেন। আবার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলেও 167(5)-এ আছে, এবং বিচার কার্য সমাপ্ত না হলেও 339-সি। অলরেডি আমরা যেগুলো পড়েছি প্রথম প্রশ্নের মধ্যে ছিল, তো এগুলো কিন্তু এখানে আলোচনার মধ্যে আসবে। একটা প্রশ্ন পড়লে কিন্তু আপনার প্রশ্ন একটু এভাবে আসলে উত্তর করতে পারবেন নিশ্চয়ই। কোন পরীক্ষায় 1 নাম্বার প্রশ্ন এবং এটা 2টা প্রশ্ন কখনোই আসবে না, কারণ 2টার উত্তরের মধ্যে যদি ওভারল্যাপিং থাকে তাহলে নিশ্চয়ই 2টা প্রশ্ন এভাবে আসবে না। বা একটা সাবজেক্ট থেকে, একই জায়গা থেকে, একই টপিক থেকে 2টা বর্ণনামূলক প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। আর ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে ছোট আসবে, কারণ একটা 10 একটা 5 এইভাবে আসছে বিগত সালে আমরা দেখেছি। তো উপরোক্ত ক্ষেত্র সমূহে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদানের বিষয়টি আদালতের জন্য বাধ্যতামূলক নয়। দেওয়ার বিধান আছে, আদালত দিতে পারে কিন্তু নাও দিতে পারে, তাই তো নামঞ্জুরি করে অনেক। বরং এটি আদালতের জন্য বিবেচনামূলক। এখানে আদালতকে ডিসক্রিশন দেওয়া হয়েছে, বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর
করা বা না করার বা নামঞ্জুর করার বিষয়টি আদালতের বিবেচনায় তথা অনুগ্রহের উপর নির্ভর করে। এই যে এখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা আদালতের ইচ্ছার উপর নির্ভর করছে, এখানে আমরা একটা পয়েন্ট প্রবেশ করাই দিচ্ছি, অনুগ্রহের উপর নির্ভর করে। কেন অনুগ্রহ শব্দটা আমাদের নিয়ে আসতে হচ্ছে? কারণ প্রশ্ন করা হয়েছে অনুগ্রহ শব্দ দিয়ে, তাই আমাদেরকে ম্যাচ করাতে হবে। এটা একটু ভালো বুঝবেন যারা লেডি স্টুডেন্ট আছেন, যে বাজারে গেলে থ্রি পিস শাড়ি, শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচ হতে হবে, তারপরে থ্রি পিসের সাথে ওড়নাটা ম্যাচিং হতে হবে। তো এখানে আপনার যে প্রশ্নটা করা হবে আপনি জানেন, কিন্তু এই প্রশ্নের শব্দগুলোর সাথে কিছুটা ম্যাচিং করে উত্তর করার চেষ্টা করতে হবে, যেমন আমি এটা করার চেষ্টা করছি। তাহলে যিনি খাতা দেখবেন তার কাছে বিষয়টি ভালো লাগবে, যে আপনি যেমন চাইলেন তেমনই দিলেন। কোনো দোকানে গিয়ে একটা জিনিস চাইলেন, সেটাই আপনি পেলেন, তাহলে আপনার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করবে ভালো, যে আমি এই রয়্যাল ব্লু কালারের একটি পোশাক চাচ্ছিলাম, রয়্যাল ব্লু কালারই আমি পেয়েছি। কিন্তু যখন রয়্যাল ব্লু পেলেন না, তখন আপনি হয়তোবা একটা অপশনাল কালার চিন্তা করেছেন, যে হয়তোবা রয়্যাল ব্লু পেলাম না, একটা পাশাপাশি হয়তোবা লাইট ব্লু বা স্কাই কালারের কোনো কিছুতে আপনি শিফট করছেন, যেটা আপনার মনের মধ্যে একটা কি স্যাটিসফ্যাকশনের কমতি কাজ করবে। তো এই কারণে যখন আপনি ফুল ম্যাচিং করতে পারবেন, আপনার যেমন ভালো লাগবে, তেমন এই পরীক্ষার খাতাটাও, পরিবেশনটাও যদি এরকম চমৎকার হয়, যিনি খাতা দেখবেন তার কাছেও কিন্তু একটা ভালো কাজ করবে, তাহলে নম্বর একটু ধরিয়ে দিবে। এটাই হচ্ছে ম্যাজিক, বা এটাই হচ্ছে যিনি পরীক্ষক তাকে কনভিন্স করার একটা কৌশল। মামলার পরিস্থিতি ও আসামির যোগ্যতার উপর ভিত্তি করে সন্তুষ্টি সাপেক্ষে বিজ্ঞ আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করে থাকেন। এখানেও তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে একটা কেস ল দিব। 35 ডিএলআর এ এডি মানে অ্যাপিলেট ডিভিশনের মামলা। এই মামলার রায়ে বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক, তবুও তা বিচারিকভাবে প্রয়োগ করতে হবে। মানে মানে বিবেচনামূলক ক্ষমতা ঠিক আছে, কিন্তু একজন বিচারক, তার তো একটা প্রজ্ঞা থাকবে, তার একটা মানে জ্ঞান থাকবে, বিচার করতে করতে তার একটা কি থাকবে, ধারণা তৈরি হবে। তো এই বিচারিক ভাবে প্রয়োগ করতে হবে, তার মানে বিচারিক প্রজ্ঞা ব্যবহার করে তাকে দিতে হবে। কোন মামলায় দিবে কোন মামলায় দিবে না সেটা তার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে, মামলার পরিস্থিতির উপর নির্ভর করবে, আসামির কেমন, আসামির বয়স কেমন, অতি বৃদ্ধ যদি হয় সেক্ষেত্রেও দিয়ে দিতে পারে। তো এটা আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করলেও সেটা কিন্তু সে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, যে জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে জামিন পাওয়াটা আসামির অধিকার না আনুকূল্য, সেই বিষয়টি। তো এখানে আরেকটি কেস ল ডিএল মানে 35 ডিএলআর ঢাকা ল রিপোর্ট। এই মামলায় বলছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক, এখানে বলছে আংশিকভাবে বিবেচনামূলক, তবুও তা বিচারিকভাবে প্রয়োগ করতে হবে। তার মানে জামিন দিব না যদি আমরা বলি বিচারকটা খুব কড়া, জামিন দিতে চায় না, আবার বিচারক খুব ভালো, জামিন দিয়ে দেয় সহজে। তো জামিন যদি পাওয়া যায় তাহলে অ্যাডভোকেটদের ইনকাম ভালো হয়। তো এই কারণেই যখন ইনকাম ভালো হবে তখন বিচারক ভালো হবে, আর যখন ইনকাম ভালো হবে না তখন বিচারক কিন্তু ভালো হবে না। কিন্তু বিষয়টা উল্টো হওয়ার কথা ছিল, জামিন যদি কম দেওয়া হয় আসলে তিনি ন্যায় বিচার করছেন, সমাজের জন্য ভালো। যারা অপরাধী, তারা অপরাধ করে যদি আবার বাইরে হয়ে চলে আসে বাইরে, জামিনে সহজে মুক্তি নেয় নাই, তাহলে তার তো ভয় কাজ করবে না, সে আবার জামিনে এসে আবার সে অপরাধটা করবে। দেখেছি অনেক আসামি আছে মাদকের ব্যবসা করে, ধরা পড়ে, মামলা হয়, আবার জামিন নিয়ে আবার বাইরে চলে আসে। তো মাদকের মামলায় অধিকাংশ ক্ষেত্রে 3-4 মাস থাকতে হয়, তারপরে তাকে ছাড়ে, যেন মামলার সংখ্যা না বাড়ে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। তো যত নিয়ন্ত্রণ করা হবে আসলে তত ন্যায় বিচারক, আর ন্যায় বিচার করলে কিন্তু অ্যাডভোকেটদের কাছে গ্রহণযোগ্যতা কমে যায়, কারণ আমরা সবাই স্বার্থপর। একেবারে সত্যি কথা, যে আমাদের সমাজের জন্য আমরা কাজ করি না, দেশের জন্য কাজ করি না, অপরের জন্য কাজ করি না, শুধু নিজের জন্য কাজ করি। আমাকে কেন জামিন দিল না, আমার ইনকামটা হলো না, এটা জামিন দিলে আজকে 20,000 ইনকাম হতো। এইভাবে আমরা ভাবতে শুরু করেছি, কারণ আমরা এই পেশাটাকে সেবার দৃষ্টিকোণ থেকে সবাই নিতে পারিনি। ইনকামের একটা মাধ্যম, মানি মেকিং একটা প্রফেশনে
তৈরি করে ফেলেছি। তাই কেউ একটা মামলায় ফি নিচ্ছেন 5,000, কেউ নিচ্ছেন 20,000, কেউ নিচ্ছেন 1 লাখ। কোনো নির্দিষ্ট ফি নাই এই মামলায়। যেমন আপনার পারফরমেন্স, যেমন আপনার সুনাম, তেমন আপনি ফি নির্ধারণ করতে পারবেন। আইনে কোথাও নিষেধ নাই একটি মামলায় 5,000 টাকা একজন ফি নিবে, একজন 5 লাখ টাকা ফি নিলেও এখানে কোনো আইন আপনাকে বাধা দিতে পারবে না। আপনি কেন এই মামলায় 5 লাখ টাকা ফি নিচ্ছেন, এইটা মানে লিগালি কেউ বলতে পারবে না আপনাকে। শুধুমাত্র আপনাকে কি দিতে হবে, আয়কর দিতে হবে। আপনার ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দিলে আপনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা, উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার কোনো প্রয়োগযোগ্যতা নেই। তার মানে জামিনযোগ্যর ক্ষেত্রে কথাটা ঠিক আছে, সরাসরি মিলছে। জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে তো মিলছে না। তার মানে অনুগ্রহ, তো জামিন অযোগ্য ধারা মানে অনুগ্রহ। ইওর অনার দেন, দয়া করে দেন, অনুগ্রহ করে দেন, এভাবে আমরা বারবার রিপিট করি। অনেক আইনজীবী তো বলে স্যার দেন, স্যার দেন, এরকম করতেই থাকে। অর্থাৎ বলা যায় যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার নয়, বরং এটি তার প্রতি আনুকূল্য বটে। তার মানে জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে কিন্তু কথাটা উল্টো হয়ে গেল, আর জামিনযোগ্য থাকার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য হয়ে গেল। এই দুইটা বিষয় আমাদেরকে বলতে হবে। এখন এই প্রশ্নটা অর্ধেক আসতে পারে যে এই বক্তব্যটির প্রযোজ্য মানে প্রয়োগযোগ্যতা জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে বর্ণনা করেন অথবা জামিনযোগ্য ধারার ক্ষেত্রে বর্ণনা করেন, যে কোনো একটা আসতে পারে অথবা দুইটাই আসতে পারে। তো কোনটা আসছে এটা লক্ষ্য করতে হবে। যদি অর্ধেক দেওয়া হয় 5 মার্কের জন্য, আর পুরো দেওয়া হলে হয়তো 7, 8, 9, 10 নম্বরের জন্য আসতে পারে। এরপরে পার্থক্য জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে নিম্নে আলোচনা করা হলো। সংজ্ঞার ক্ষেত্রে পার্থক্য যদি সংজ্ঞা দিয়ে দিই, 4B-তে আছে জামিনযোগ্য অপরাধ বলতে সে সকল অপরাধকে বোঝায় যা সিআরপিসির দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে, সেগুলোই জামিনযোগ্য। অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য বলা হয়েছে, মানে জামিনযোগ্য অপরাধ বলছে যেগুলোকে জামিনযোগ্য আইনে বলা হয়েছে সেগুলোই জামিনযোগ্য। এটাই হচ্ছে সংজ্ঞা। পক্ষান্তরে একই ধারায় জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞায় বলা হয়েছে যে জামিনযোগ্য অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে। তার মানে 4B-তেই কিন্তু জামিনযোগ্য জামিন অযোগ্য, বেলেবল নন বেলেবল একই সেকশনের মধ্যে বলা আছে। এই নোটের প্রথম দিকে যদি দেখেন, মানে এই আইনের প্রথম দিকে 4 ধারায় এই বিষয়টা দেখতে পাবেন। অধিকার, আমরা একটু আগে যেটা পড়লাম, জামিনযোগ্য জামিন পাওয়া অধিকার, জামিন অযোগ্য জামিন পাওয়া অধিকার নয়, এটা পড়লে বুঝতে পারবেন। জামিন মঞ্জুরের বাধ্যবাধকতা, জামিনযোগ্য ধারায় আদালত জামিন দিতে বাধ্য, আর জামিন অযোগ্য ধারায় বিবেচনামূলক ক্ষমতা, মানে বাধ্য নয়। অপরাধের প্রকৃতি, জামিনযোগ্য অপরাধ তুলনামূলকভাবে লঘুতর, লঘুতর বলতে ইজি, সহজ, ছোট। কিন্তু জামিন অযোগ্য অপরাধ তুলনামূলকভাবে গুরুতর, গুরুতর মানে সিরিয়াস, আর লঘুতর মানে সিরিয়াস নয়। আশা করি পার্থক্য যে মাঝখানে লাইনগুলো পড়ে দিলাম না, পড়ে নিলে বুঝতে পারবেন। পয়েন্টগুলো শুধু একটু বুঝিয়ে দিলাম। এরপরে প্রশ্ন, গ্রেপ্তার পূর্ব জামিন যেটা আগাম জামিন বলা হয়, অ্যান্টিসিপেটরি বেল। আগাম জামিন বলতে কি বুঝছেন? গ্রেপ্তার পূর্ব জামিন কখনো কি কি কারণে মঞ্জুর করা হয়? ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে জামিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না, এই নীতি বাস্তবায়নের জন্য জামিন একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। কারণ জামিনের বিষয়টা যদি না থাকতো তাহলে আসামি যতদিন কি হবে না, জামিন হবে না, সরি, যতদিন আসামির রায় প্রকাশ না হবে ততদিন পর্যন্ত জামিনে, যেহেতু অপশনই নেই জামিনের, তাহলে কি থাকবে, ভিতরে থাকবে। 1 বছর ধরে মামলা চললো, 2 বছর ধরে মামলা চললো, 5 বছর ধরে মামলা চললো, অনেক মামলা 10 বছরও চলে। 10 বছর পরে আসামির কি হলো, খালাস হলো, কিন্তু 10 বছর সে ভিতরে হাজত খাটা মানে জেল খাটাই তো। তার মানে শরীরটা তো জেলখানার ভেতরেই থাকে, সকল সুযোগ সুবিধা সে তো স্বাধীনতা থেকে বঞ্চিত হয়, মৌলিক অধিকার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার ভিতরে লিমিটেড ফ্যাসিলিটিস থাকে। তো এখানে এটা রক্ষা কবচ, জামিন পাওয়ার অধিকারটা আসামির জন্য। সিআরপিসির
96, 97 এবং 98 এই তিনটি ধারায় বিশেষ করে জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত কিংবা কারাগার থেকে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিন ও সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে। এটা অলরেডি আমরা প্রথম প্রশ্নে দেখেছি জামিন কাকে বলে। তো জামিনেরই এখানে সংজ্ঞা আবার দিলাম। গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন, তাহলে গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন প্রশ্ন যদি একটু বেশি নম্বরের জন্য আসে তাহলে এর আগে একটা বেলের সংজ্ঞা দিয়ে দিবেন, জামিনের সংজ্ঞা দিয়ে দিবেন, তাহলে একটু প্রশ্নের উত্তর বড় হয়ে গেল। তার মানে জানা জিনিস দিয়ে আপনাকে কি করতে হবে, মেকআপ করতে হবে যদি প্রশ্ন বড় আসে। এবার আমরা আগাম জামিন কি সেটা বলবো। বিশেষ পরিস্থিতিতে গ্রেপ্তারের পূর্বেই শর্ত সাপেক্ষে আদালত যে জামিন মঞ্জুর করে থাকে তাকে আগাম জামিন বলা হয়। আগাম জামিন কিন্তু স্যারেন্ডার করে জামিন না। স্যারেন্ডার করে জামিন হচ্ছে আত্মসমর্পণ পূর্বক জামিন, সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট বা নিম্ন আদালত, অধস্তন আদালত, যেটা আমি প্রথম প্রশ্ন করেছিলাম আপনাদেরকে রিটেনের, মানে লোয়ার কোর্টে করা হয়, হাইকোর্টে যাওয়ার দরকার হয় না। আগাম জামিন কিন্তু শুধুমাত্র হাইকোর্টে যেতে হয়, অ্যান্টিসিপেটরি বেল যেটা। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের কোনো সুস্পষ্ট বিধান নেই, কিন্তু 498 ধারায় উল্লিখিত হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন। শব্দগুলোর এই এই ধারায় কিন্তু এই কথা লেখা আছে, হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন, এটা কিন্তু এই 498 ধারায় বলা আছে। যেই ধারাতে আমরা কিন্তু মিস কেস করে থাকি, মিস কেস করে দায়রা জজ থেকে জামিন নেওয়া হয়, মিস কেস করে হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়, এই যে মিস কেস করা হয় এটাকে কিন্তু 498 ধারায় করা হয়। 498 সেকশনে মিস কেসের বিধান আছে। যদিও সিআরপিসির কোথাও মিস কেস শব্দটার উল্লেখ নেই, কিন্তু প্র্যাকটিস আছে। তো প্র্যাকটিসে আমরা আবার সেখানে কোথাও ধারা উল্লেখ করি না। তো যদি ভাইভাতে আপনাকে প্রশ্ন করা হয় মিস কেস কত ধারায় করা হয়, তাহলে কিন্তু সিআরপিসি 498 ধারা বা 98 ধারা এটা বলতে হবে। শব্দগুলোর সম্প্রসারিত অর্থ দ্বারা অভিযুক্তকে ক্ষেত্র বিশেষে আগাম জামিন প্রদান করে থাকেন। তার মানে এখানকারই একটি হচ্ছে এক্সটেন্ডেড মিনিং নিয়ে হাইকোর্ট কিন্তু আগাম জামিন দিয়ে থাকে বা অ্যান্টিসিপেটরি বেল দেন। যখন কোনো ব্যক্তির এরকম আশঙ্কা থাকে যে কোনো অজামিনযোগ্য, অজামিনযোগ্য বলতে জামিন অযোগ্য, নন বেলেবল একই কথা, মানে সরেওটা প্রথমও দিতে পারেন আবার জামিন অযোগ্য বলতে পারেন, মানে সরেও মাঝখানেও দেওয়া যায়, একই অর্থ। নন বেলিয়েবলের বাংলা দুইটা, জামিন অযোগ্য অথবা জামিন অযোগ্য একই কথা। তো অজামিনযোগ্য মামলায় ওই ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কিছু বিষয় বিবেচনায় তার আগাম জামিন মঞ্জুর করেন। আদালত কোনো ব্যক্তির পক্ষে আগাম জামিন মামলার তদন্ত পর্যায়ে অনুমোদন করতে পারেন, তবে আসামি একবার গ্রেপ্তার হলে তার আর আগাম জামিনের আবেদন করা যায় না। আগাম জামিনের অপর নামই কিন্তু গ্রেপ্তার পূর্ব জামিন। তো গ্রেপ্তারের আগে জামিন মানে বেল বিফোর অ্যারেস্ট, তাহলে বেল আফটার অ্যারেস্ট সেটা তো আর আগাম জামিন হলো না। যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে আর অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার কোনো সুযোগ থাকে না। তখন হাইকোর্টে কি করতে হবে, ওই মিস কেসের মাধ্যমে যেতে হবে। আগে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইতে হবে, নামঞ্জুর করলো মিস কেস করতে হবে দায়রা জজে, দায়রা জজে মিস কেসে নামঞ্জুর করলে সেটার বিরুদ্ধে আবার যেতে হবে হাইকোর্টে মিস কেস, মানে দায়রা জজের নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মিস কেস করে তখন জামিন নিতে হবে। এইটা প্রপার জামিন, মিস কেস করে জামিন, এটা কিন্তু আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল নয়। অ্যান্টিসিপেটরি বেল নেওয়া কখন নেওয়া হয়, মনে করেন কারো নামে মামলা হয়েছে, তো আপনার পরামর্শ চাচ্ছে আপনি অ্যাডভোকেট বা আপনি একজন লয়ার বা আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী, তো বলছে যে যদি আপনি মনে করেন যে আপনাকে অ্যারেস্ট করলে আপনার জামিন পেতে সমস্যা হবে, দেরি হবে। আর জামিন অ্যারেস্ট হয়ে গেলে ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, হাইকোর্ট পর্যন্ত যেতে তো আপনার 1 মাস প্রায় লেগেই যাবে কম বেশি সময়। তো আপনি যদি বিশেষ ব্যক্তি হন, আপনার যদি বাজেট থাকে, তার মানে হাইকোর্টে জামিন করতে একটা খরচ হয়, সেই যদি আর্থিক বাজেট থাকে জামিন করানোর, আপনার সময়ের যদি মূল্য থাকে, বা অ্যারেস্ট হয়ে জেলখানায় যাওয়ার আপনার যদি ইচ্ছা না থাকে, সেই সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে হাইকোর্ট থেকে আপনি আগাম জামিন নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আগাম জামিনের ভিত্তিতে আপনি কি করতে পারেন,
যদি আপনার সে বেলটা চলে আসে তাহলে নিম্ন আদালত আপনাকে আটকাতে পারবে না, পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। মানে গ্রেপ্তার যেন না করতে পারে তার একটা কি ওই টিকা নেওয়ার মতন প্রতিষেধক ব্যবস্থা, যেমন করোনা না যেন হতে পারে তাই আগে থেকে টিকা নিলাম আমরা, তো এরকম টিকার মতন আগাম জামিন যেন আমাকে অ্যারেস্ট করতে না পারে সেরকম। তখন তাকে নিয়মিত জামিনের জন্য দরখাস্ত করতে হয় গ্রেপ্তার হওয়ার পরে। গ্রেপ্তার পূর্ব জামিন যখন ও যে যে কারণে মঞ্জুর করা হয়, তার মানে কি কি কারণে মঞ্জুর করবেন সেই গ্রাউন্ড গুলো দেওয়া আছে। আগাম জামিনের বিষয়টি সাধারণ জামিনের বিষয় থেকে একটু ভিন্ন হলেও আগাম জামিনের আবেদন বিবেচনাকালে আদালত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন বা নিতে পারেন বা করতে পারেন। উত্থাপিত আবেদনের প্রেক্ষিতে এবং তর্কিত অভিযোগের নিবিড় বিবেচনায় আদালতের কাছে যদি এটি প্রতীয়মান হয় যে, মানে আদালত যদি এটা মনে করে আসামিকে ওই মামলায় কোনো খারাপ উদ্দেশ্যে জড়ানো হয়েছে, তার মানে সে হয়রানি হচ্ছে এবং এই মামলায় গ্রেপ্তারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এবং আসামিকে উক্ত মামলার মাধ্যমে ক্ষতির সম্মুখীন করাই একমাত্র উদ্দেশ্য, তাহলে আদালত তাকে গ্রেপ্তারের পূর্বেই নিজ বিবেচনায় জামিন মঞ্জুর করতে পারেন। এটা একটা গ্রাউন্ড গেল। আদালত আগাম জামিনের ক্ষেত্রে একটা অস্পষ্ট ও অনির্দিষ্ট মঞ্জুরনামা জারি করবে না, তার মানে কখনো আনলিমিটেড টাইমের জন্য জামিন দিবে না, বলে দিবে যে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ, সপ্তাহ বলে, মাস বলে না। দেখবেন অ্যান্টিসিপেটরি বেলে যে অর্ডার, বেল অর্ডার যেটা থাকে, আপনারা চাইলে আমি ক্লাস শেষে অ্যান্টিসিপেটরি বেল যেটা সেটার অর্ডার শিট একটা পাঠাতে পারি। কেউ যদি বলেন যে পাঠান বা সেন্ড করেন আগাম জামিনের একটি আদেশ সেন্ড করেন, তাহলে ক্লাস শেষে আমি সেন্ড করব, কারণ অনেকগুলো আছে আমার কাছে। রিসেন্টলিও একটা হাইকোর্টের অ্যান্টিসিপেটরি বেলের বিষয় আসছে, তারপরে যে মিস কেসে বেল সেটাও আসছে। এগুলো আপনি সেন্ড করতে পারবো যদি প্রয়োজন মনে করেন, না দেখার যদি ইচ্ছে হয়। আর যারা কোর্টে যান তারা অনেক দেখেছেন। আদালত এক্ষেত্রে সুনির্দিষ্ট অপরাধ ও অভিযোগ ও প্রসঙ্গে আবেদননামা বিবেচনা করত কেবল তার ভিত্তিতে জামিন মঞ্জুর করবেন। আগাম জামিন মঞ্জুরের আগে আদালত এটি বিবেচনায় রাখবেন যে উক্ত মামলায় জিজ্ঞাসাবাদ বা তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, মানে রিমান্ডে নেওয়ার দরকার আছে কিনা। যদি এরকম একটি প্রয়োজন বিবেচিত হয় তাহলে আদালত জামিন নামঞ্জুর করবেন। মানে রিমান্ডের যখন একটা সম্ভাবনা থাকবে তাহলে কি করবে, আগাম জামিন দিবে না, কারণ রিমান্ডে না নিলে তো মামলার কুল কিনারা পাওয়া যাবে না, ক্লু পাওয়া যাবে না। ক্লু পাওয়া না গেলে তো মামলা সলভ হবে না। আদালতের আগাম জামিনের ক্ষমতা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় ব্যবহার করা উচিত। যদি আদালত এটি উপলব্ধি করে যে আসামি তার জামিনের সুযোগের অপব্যবহার করবে না বা মামলা প্রভাবিত করবে না, সেক্ষেত্রে আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারেন। এই যে বিষয়গুলো আপনারা আলোচনায় নিয়ে আসছিলেন, মিলন ভাই বলছিলেন, সোহাগ ভাই বলছিলেন, সেগুলো এখানে কিন্তু আসছে। আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। আগাম জামিনের আবেদন সাধারণত তাদের ক্ষেত্রে নামঞ্জুর করা হয় যারা তদন্তকারী সংস্থাকে সহায়তা করে না বা করার সম্ভাবনা ক্ষীণ, অথবা যাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং যারা জামিনে মুক্ত থেকে মামলা প্রভাবিত করতে পারবে তাদেরকে কিন্তু নামঞ্জুর করবে। এখানে কিন্তু মঞ্জুর নামঞ্জুর দুইটাই আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধের আমল গ্রহণ করার পর, এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায়ে বলা হয়েছে। তো এখানে চার্জশিট আসার পরেও কিন্তু আগাম জামিন মঞ্জুর করা যায়, কারণ চার্জশিটে কারোর নাম মনে করেন মূল মামলায় এজাহারে আসেনি, মূল এজাহারে মামলায় আসেনি, চার্জশিটের নাম আসছে। এরকম অনেক হয় না, 5 জন আসামি অজ্ঞাতনামা 7-8 জন দিয়ে দিল, অজ্ঞাতনামা আসামির মধ্যে কি এই নাম চলে আসলো, অথবা অজ্ঞাতনামা দিলই না, তদন্ত করতে গিয়ে 2-3 জন আসামির নাম চলে আসলো যে এরাও জড়িত আছে। তখন যখনই চার্জশিটে দেখবে যে নাম আছে মিস্টার XYZ এর,
তখন এই মিস্টার XYZ আগাম জামিন নিয়ে চলে আসতে পারে। কারণ চার্জশিটে যদি একটা সিরিয়াস মামলায় নাম আসে, সাধারণত কি এই মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা জজ জামিন দিবে না, এটা বুঝতে পেরে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চলে আসলো, যেন ম্যাজিস্ট্রেট কোর্ট আর দায়রা জজ আর জামিনে বাধা দিতে না পারে। কারণ হাইকোর্ট যদি জামিন দিয়ে দেয় তাহলে তো ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ সেটা নামঞ্জুর করবে না, অবশ্যই রিলিজ অর্ডার দিয়ে দিবে। যদি হাজতে থাকে তাও তো রিলিজ অর্ডার দিয়ে দিবে হাইকোর্টের মামলায় জামিন পেলে। এজাহার দায়ের করা আগাম জামিনের পূর্ব শর্ত নয়। তার মানে শুধু যে এজাহারের ক্ষেত্রে আগাম জামিন হবে তা না, মানে জিআর মামলার ক্ষেত্রে মামলার চার্জশিট প্রদান করা হয়েছে বা আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, শুধু এই কারণে আসামির আগাম জামিনের অধিকার খর্ব করা হয়েছে বলা যাবে না। তার মানে এজাহার দায়ের করার পর পরেই যে জামিন নিতে হবে তা না, পরবর্তী যে কোনো স্টেজেই নেওয়া যাবে সেটা বলা হচ্ছে। এরপর আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আদালত প্রদত্ত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করে থাকেন। উপরে হচ্ছে পরিস্থিতিগুলো জানলাম, এবার বিবেচ্য বিষয়গুলো। অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা, মানে অভিযোগটা কেমন, মামলাটা কোন কোন ধারায়, কত বড় মামলা না ছোট মামলা, আবেদনকারীর পূর্ব পরিচিত সেই সঙ্গে আবেদনকারী পূর্বে কখনো আমলযোগ্য অপরাধে দণ্ডিত হয়েছে কিনা সে সম্পর্কে তথ্যাদি, মানে পিসিপিআর এ মামলা আছে কিনা বা আগের কোনো মামলায় সে দণ্ডিত কিনা, এই পয়েন্টটা নিজের ভাষায় লিখবেন। জামিন পেলে আসামির পলায়নের কোনো সুযোগ ও সন্দেহ আছে কিনা এটা দেখবেন। আসামি গ্রেপ্তারের মাধ্যমে তাকে সমাজের চোখে হেয় করা হবে এমন উদ্দেশ্য নিয়ে উক্ত মামলায় তাকে জড়িত করা হয়েছে কিনা এই মর্মে অভিমত যদি থাকে সেই ক্ষেত্রে এগুলো বিবেচনায় নেবেন। সাধারণত জামিন অযোগ্য মামলায় জামিন আবেদনের শুনানি প্রসঙ্গে আদালত যে সকল বিষয় বিবেচনা করে, আগাম জামিনের ক্ষেত্রেও আদালত একই বিষয়গুলো বিবেচনা করে। 19 ডিএলআর সুপ্রিম কোর্ট। তো এই যে মামলা, এই মামলায় বলছে যে এমনি যে কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা জজ একটা জামিন শুনানির ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেই, ঠিক সেই বিষয়গুলোই আগাম জামিনের ক্ষেত্রে নিয়ে থাকে। তার মানে আহামরি গ্রাউন্ডস এর কোনো পার্থক্য নাই। পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় কিনা, সীমিত সময়ের জন্য বা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত শুধুমাত্র তথ্যাধীন কোনো মামলায় জামিন মঞ্জুর করা উচিত। আগাম জামিনে মঞ্জুরকৃত নির্ধারিত সময়ের পর কিংবা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি অবশ্যই সংশ্লিষ্ট আদালতে হাজির হবে এবং মামলার গুণাবলের উপর ভিত্তি করে নতুনভাবে সাধারণ জামিনের আবেদন পূর্বক জামিনে মুক্তি প্রার্থনা করবে। আগাম জামিন যদি পিআর এর আগে নেওয়া হয়, পুলিশ রিপোর্টের আগে নেওয়া হয়, তাহলে অনেক সময় বলা হয় পিআর পর্যন্ত জামিন, মানে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিন। চার্জশিট চলে আসলে অটোমেটিক হাইকোর্টের জামিনটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। বা যে নির্দিষ্ট সময় দেওয়া হয় 4 সপ্তাহ বা 8 সপ্তাহ, সেই সময়টা অতিবাহিত হয়ে গেলে সেই জামিনটা বাতিল হয়ে যায়। তখন আবার যে সাধারণ জামিন বলতে যে আদালতে মামলা চলমান আছে, নিম্ন আদালত বা লোয়ার কোর্ট, সেই কোর্টে কিন্তু আবার জামিন নিতে হবে বা জামিন এক্সটেনশনের আবেদন করতে হবে, মানে জামিন বর্ধিত বা স্থায়ীকরণের আবেদন করতে হবে, যেটাকে পার্মানেন্ট বেল বলা হয়। তো সাধারণ আদালতে সাধারণভাবে আবার জামিন নিতে হবে যে আদালতে মামলা বিচারাধীন আছে। তা স্টেট ভার্সেস ডক্টর মোরশেদ হাসান খান 28 বিএলটি এডি অ্যাপিলেট ডিভিশনের মামলা। এই মামলার রায় বলা হয়েছে যে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত 4 সপ্তাহের অধিক বহাল থাকবে না, তাহলে ম্যাক্সিমাম 4 সপ্তাহ, এবং চার্জশিট দাখিলের পর তা আর বহাল থাকবে না। তো চার্জশিটের পরে কিন্তু আগাম জামিন, তাহলে চার্জশিট এটা একটা বিষয়, এবং 4 সপ্তাহ, এই 8 সপ্তাহ ম্যাক্সিমাম, মানে 2 মাস। কিন্তু আমি যতগুলো দেখেছি হাইকোর্টের কখনো মাস উল্লেখ করে না, সপ্তাহ উল্লেখ করে, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ এভাবে উল্লেখ করে। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। তাহলে জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে তো আগাম জামিন নিতে যাবে, জামিনযোগ্য ধারার ক্ষেত্রে আগাম জামিন নিতে যাওয়া তো বোকামি, কারণ ম্যাজিস্ট্রেটই তো দিয়ে দিবে জামিন। সেক্ষেত্রে তো হাইকোর্টে যে টাকা খরচ করার দরকার নাই,
সুতরাং এটি স্পষ্ট যে পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। এই আইনের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার হয়তো আর 5-7 মিনিট লাগবে, একটু কষ্ট করে বাকি ক্লাসটাও করবেন। উপস্থিতি মোটামুটি ভালোই আছে। একটি হত্যা মামলায় এক্স এজাহার মানে এফআইআর নামীয় আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ এক্স কে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে। তাহলে মামলায় 5 জন মনে করেন আসামি, এক্স এজাহারে বা জিআর মামলায় তার নাম নাই, এফআইআর এ বা প্রাথমিক তথ্য বিবরণীতে বা এজাহারে কোথাও নাম নাই। আচ্ছা, এখানে এক্স যখন নাম ছিল না সে আরামে ছিল, শান্তিতে ছিল। যখন চার্জশিট দিয়ে দেওয়া হলো তদন্ত পর্যায়ে মানে তদন্ত করতে যে জানতে পারলো চার্জশিট দাখিলের আগেই, মনে করেন এখানে যেটা বলা হচ্ছে তদন্ত করতে জানতে পারলো যে হ্যাঁ এক্স জড়িত আছে, তখন এক্স কে গ্রেপ্তারের চেষ্টা করছে। এই ক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে? গ্রেপ্তারের চেষ্টা করছে, জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি বা হেতু প্রদর্শন করুন। যুক্তি বা হেতু প্রদর্শন করুন। আবারও বলছি, একটা এফআইআর বা এজাহারে এক্স এর নাম নাই, মামলা তদন্ত চলছে, এখনো চার্জশিট দাখিল করা হয়নি। চার্জশিট দাখিল করলে এক্স এর নাম চার্জশিটে আসতে পারে বা আসবে, এটা মনে করছে পুলিশ। তো পুলিশ দেখছে যে চার্জশিট দাখিল করার আগে এক্স কে অ্যারেস্ট করে নি, নাহলে চার্জশিট দাখিল করে দিলে এক্স পলাতক হয়ে যাবে, দেশ ছেড়ে পালিয়ে যাবে বা আত্মগোপনে চলে যাবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবে পুলিশ? এক্স কে আগে গ্রেপ্তারের চেষ্টা করবে। তো এক্স যখন বুঝতে পারবে যে হ্যাঁ এরকম তো একটা কাণ্ড করেছিলাম, অপরাধ করেছি, তো তখন তো মামলায় নাম আসেনি, বেঁচে গেছি, কিন্তু এখন তো তদন্ত করতে যে আমার নাম চলে আসছে, কেউ না কেউ হয়তো বা বলে দিয়েছে বা কোনো জায়গায় আমার কোনো এভিডেন্স পেয়ে গেছে, আঙ্গুলের ছাপ বা অন্য কিছু যাই হোক, বা সিসিটিভি ফুটেজে আমাকে দেখা গেছে, এরকম যদি মনে করে এক্স, তবে এক্স তো সতর্ক হয়ে যাবে, তাহলে তাকে জামিন নিতে হবে। তো এই ক্ষেত্রে স্বভাবত বোঝা যাচ্ছে আগাম জামিন নিতে হবে। কারণ কি নাই, মামলায় তার নাম নাই বা সে গ্রেপ্তারও হয়নি। তো গ্রেপ্তার না হলে তো গ্রেপ্তার পূর্ব জামিনে নিতে হবে। তাহলে ঘটনা কি, জিজ্ঞাসিত বিষয় কি, সব প্রশ্নের মধ্যে আছে সিদ্ধান্ত। যেহেতু হত্যার অভিযোগ একটি জামিন অযোগ্য অপরাধ, হত্যার অভিযোগ 302 ধারার অপরাধ, ও মামলাটি তদন্ত পর্যায়ে আছে এবং এক্স এজাহার নামীয় আসামি না বা এজাহারভুক্ত আসামি না, এজাহার নামীয় বা এজাহারভুক্ত একই কথা। সেহেতু সিআরপিসি 498 ধারা বিধান মতে এক্ষেত্রে এক্স আগাম বা গ্রেপ্তার পূর্ব জামিনের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবে। কোথায় আবেদন করতে পারবে এটা জিজ্ঞাসা করেছিল, বলে দিলাম হাইকোর্টে আবেদন করতে পারবে। এই প্রশ্ন যদি ভাই ভাই করে তাহলে বলবেন হাইকোর্টে আবেদন করতে পারবে, এতটুকু উত্তর। এখানে আবার হেতু জানতে চাওয়া হয়েছে, জামিনে দরখাস্তের সমর্থনে যুক্তি বা হেতু সমূহ। তাহলে এফআইআর এ নাম নাই, বর্তমানে তদন্ত পর্যায়ে আছে, আসামি একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক, ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়, তারপর শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে, তারপরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার মানে এই লোকটি যদি হাজতে চলে যায়, একে যদি জামিন দেওয়া না হয়, তাহলে এর পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। মানে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, মানবেতর জীবনযাপন করবে। অনেক গরিব মানুষ, রিক্সা চালক বা অন্য কিছু, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার মানে আয়কারী একজন ব্যক্তি, এছাড়া পরিবারের কেউ আয় করে না, দিন আনে দিন খায়, এরকম পরিবার। সুতরাং মানবিক কারণে অত্র দরখাস্তকারী ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার হকদার বটে, মানবিক কারণে। তো উপরে যা বিষয়গুলো দেখালাম, তো এখানে আমরা শুনানিকালে যেটা বলি সেটা এখানে উল্লেখ করেছে। এমত অবস্থায় বিজ্ঞ আদালত দরখাস্তকারী ব্যক্তিকে যে কোনো শর্তে জামিনে মুক্তি দিলে পলাতক হবে না, বরং নিয়মিত হাজিরা প্রদান করবে। এটা গ্রাউন্ডে পলাতক হবে না, নিয়মিত হাজিরা প্রদান করবে, এটাও একটা কারণ। এই কারণে অন্তত জামিন দেন বা যে কোনো কারণে জামিন দেন, জামিনে মুক্তি দেন। অত্র আসামির পক্ষে উপযুক্ত এবং স্থানীয় জামিনদার আছে, এটাও একটা গ্রাউন্ড যে উপযুক্ত এবং স্থানীয় জামিনদার আছে, লোকাল একজন গার্ডিয়ান আছে, এবং অন্যান্য হেতুসমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। তো এটা একটা বেল হিয়ারিং এরই একটা পার্ট, এটা দিয়ে দিলাম আজকে, এতটুকুই আলোচনা। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি আপনাদের সাথে, 10 মিনিট সময় আছে, যদি অনেক রাত হয়েছে, যারা ইন্টারেস্টেড তারা ক্লাসে থাকেন, ইন্টারেস্টেড না থাকলে আপনারা লিভ নিতে পারেন এবং পরে ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমার প্রশ্ন,
যে এই যে এক্স, এ কি শুধুমাত্র হাইকোর্টে আগাম জামিনের প্রার্থনা করতে পারে, এ স্যারেন্ডার দিতে পারে না আদালতে? সে আদালতে স্যারেন্ডার দিতে পারে নাকি? এখানে বলছে এক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে। এখানে তো কিন্তু প্রশ্ন করা হয়নি কোন আদালত থেকে জামিন পেতে পারে। আগাম জামিন করলে হাইকোর্ট থেকে সে জামিন পাবে, ঠিক আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে স্যারেন্ডার দিলে সে নামঞ্জুর হতে পারে, হয়তো বা 1 মাস ভেতরে থাকলো, মিস কেসে জামিন হতে পারে। আবেদন করতে পারে কিনা ম্যাজিস্ট্রেট কোর্টে, আবেদন করতে পারে কিনা দায়রা আদালতে, সেটা এখানে আপনাদের জানতে চাচ্ছে। পারবে কি পারবে না, পারলে যুক্তি কি, না পারলে যুক্তি কি, কে উত্তর দিবেন বলেন? হ্যাঁ শিবলি ভাই বলেন। এখানে পারার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু এফআইআর এর নাম নেই আর মামলাটি যেহেতু তদন্ত পর্যায়ে আছে, এটা ম্যাজিস্ট্রেট কোর্টে উনি যেহেতু কগনিজেন্স তো অবশ্যই আহ, আপনার সরি আমলি আদালত তো ম্যাজিস্ট্রেট কোর্টই হবে নিশ্চয়ই, এখানেই তদন্ত ম্যাজিস্ট্রেট কোর্ট, চলছে। জি, হ্যাঁ। ম্যাজিস্ট্রেট কোর্টে উনি জামিনের জন্য আর কি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে পারেন। আচ্ছা, আহ, এই মামলাটা যদি এই মামলাটা যদি জিআর মামলা হয়, তাহলে এটা নারী শিশু মামলা হলেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টেই থাকবে, কগনিজেন্স কোর্টে। এটা দায়রা আদালতে যাবে না, কোনো ট্রাইব্যুনালে যাবে না, যতক্ষণ না চার্জশিট আসছে। চার্জশিট না আসলে তো মামলা ট্রান্সফার হবে না, বদলি হবে না, বিচারিক আদালতে যাবে না। তার মানে এখানে জি আপনি বলতে চাচ্ছেন কগনিজেন্স ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার দিতেই পারে, তাই তো? জি আচ্ছা, এবার মিলন ভাই বলেন। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। যিনি উত্তর দিবেন একটু যুক্তি দেখাতে হবে। মিলন ভাই। স্যার, সোহাগ- দায়রা দায়রা আদালতে আগাম জামিনের জন্য প্রার্থনা করতে পারবে দায়রা আদালতে, কিন্তু ম্যাজিস্ট্রেট দায়রা আদালত, আদালতে তো পারবে। দায়রা আদালত তো আগাম জামিন দেয় না, হাইকোর্টে আগাম জামিন দেওয়া হয়, এটাই প্র্যাকটিস। দায়রা আদালত কখনো আগাম স্যার জামিন এটা দেয় না। প্র্যাকটিস স্যার, কিন্তু স্যার আইনে তো আছে যে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ আদালতে আগাম জামিনে প্রার্থনা করা যায় বা আ- আগাম আ- জামিন দিতে পারে। আগাম জামিন, সিআরপিসির কোথাও আগাম জামিন বলে কোনো কথা লিখাই নাই। জি গ্রেপ্তার স্যার, পূর্ব কিন্তু জামিন কোথাও লিখাই নাই। 498 বলা হচ্ছে, আমি একটা লাইন দিয়েছিলাম যে যে হুম, কোনো মামলায় জামিন দিতে পারেন যে কোনো হ্যাঁ, ব্যক্তিকে, এটা লেখা আছে। মানে অ্যাবসুলেট, মানে একটা আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে জামিনের দায়রা আদালতের এবং হাইকোর্টের। তো এটার একটা হ্যাঁ, এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আগাম জামিন, যেটা প্র্যাকটিস হয়ে গেছে কেস ল থেকে আমরা জানতে পারি। এটা কেস ল ছাড়া আগাম জামিনের কোথাও বক্তব্য নাই। তো রিটেন প্রশ্ন কেন করছে, কেস ল থেকে প্রশ্ন আসছে এটা, এই কারণে তো রিটেনে এখানে কেস ল দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, কারণ এটা বিআর অ্যাক্টে নাই। বুঝতে পারলেন? জি জি জি। দায়রা আদালতে স্যার করা কিন্তু যাবে না। স্যার, বলেন। স্যার আগাম স্যার ওই আপনার নোটেও তো লেখা আছে, একটু আগে তো বললেন যে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং মহামান্য হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতে হলো আগাম জামিনে প্রার্থনা করা যায়। না, ওটা আমি আপনার নোটে, লিখিনি। স্যার একটু আগে ওটা দেখেন, লিখিনি বের গো, করেন। নাই। আপনার আপনি আপনার নোটে দেখেন, আপনার আম- নোটেই দেখেন। ওটা ওটা আমি পড়িনি, আপনি ওইটা মার্ক করে পাঠাবেন যেটা আপনার চোখে পড়ছে, তাহলে আপনি ভুল দেখলেন। স্যার আপনার নোটে একটু আগে আপনার ওই একটু উপরে বের করেন, আছে তো আপনার নোটে। স্যার ওই এখন যে মিসকেস আমি, করা যায় যেটা স্যার হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালতে, সেটা বলতে মিসকেস করতে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি না, আপনি বারবার বলছেন হ্যাঁ, তাহলে আপনি ওটা বের করে ছবি তুলে পাঠায়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখানে সোহাগ ভাই আচ্ছা বলেন। আচ্ছা। এখানে শিবলি ভাই বলছে যে ম্যাজিস্ট্রেট কগনিজেবল বা আমলি আদালতে করা যাবে, কারণ আমলি আদালতে তো পুলিশ কেসে মামলা আছে, মামলাটি পুলিশ কেস, তো করা যাবে কিনা স্যার সেটা বলেন। আমার এখানে স্যার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে বলছে যে একটি হত্যা মামলায় এক্স এজাহার নামী আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ গ্রেপ্তার করতে যাচ্ছে তাকে। স্যার, হুম, যার নামই নাই তাকে হুম। স্যার জামিন কিভাবে দিবে, মানে এটা আমি বুঝিনি স্যার। এখানে আগাম জামিন তো চাইতে পারে, তাই না? যে মামলায় তার কি সংশ্লিষ্টতা আছে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এই কারণে সে চাইতে পারে হাইকোর্টে, তাই তো? এখন সে যদি মনে করে যে তাকে কেউ অ্যারেস্ট করতে চাচ্ছে, পুলিশ অ্যারেস্ট করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে একমাত্র হয়তো হাইকোর্টে চাইতে পারে। এখন নিম্ন আদালতে স্যার সে কিভাবে চাইবে যার নাম ওখানে এজাহারের মধ্যে নামই নাই? আমি সেটাই বলতে, আমি প্রশ্ন করেছি পারবে কিনা হাইকোর্ট ছাড়া। আমার মনে হচ্ছে স্যার পারবে না।
শিবলি ভাই বললো কিন্তু পারবে, তো এখানে আসলে পারবে না। পারবে না কি কারণে? কারণ সে কোন মামলায় তাকে ধরতে যাওয়া হচ্ছে সেটা তো নির্দিষ্ট না। জি, তার নাম নাই ওখানে। সে কোন মামলায় সে সারেন্ডার দিবে, তাই না? যে জি মামলায় স্যার। তার নাম নাই সেখানে সে তো সারেন্ডার দিতে হলে মামলায় নাম থাকতে হবে। মামলায় নাম না থাকলে তো সারেন্ডার দেওয়ার কোনো সুযোগই নাই। এটা একটা জানা হলো শিবলি ভাই। যদি মামলায় নাম না থাকে, সারেন্ডার দেওয়ার সুযোগই নাই, তার মানে আপনি তো জি জি, এটা লক্ষ্য করা হয়নি। কিন্তু আগাম জামিন নিতে পারবে। আগাম জামিনে মামলায় নাম না থাকলেও আগাম জামিন নেওয়া যায়। তার মানে গায়েবী মামলাতেও আগাম জামিন নেওয়া যায়। আমাকে যেন পুলিশ অ্যারেস্ট করতে না পারে এই গ্রাউন্ডে জাস্ট একটা মিসকেস করে জামিন নিতে পারবে, খালি নিজের নাম ঠিকানা থাকলেই হবে, এনআইডি কার্ডের ভিত্তিতেই নিতে পারবে। তো তো মামলায় নাম না থাকলে কখনো কি করা যায় না, সারেন্ডার করা যায় না। তবে হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করতে পারবে, সন্দেহের ভিত্তিতে করে চার্জশিটে নাম ঢোকাই দিতে পারবে। এটা হচ্ছে বিষয়। ওই যে পুলিশ সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করতে পারে 54 ধারায় আছে না 9টি ক্ষেত্রে, এই জি কারণে। তো ঠিক আছে, স্যার, আজকের একটা ক্লাস প্রশ্ন থেকে ছিল যদি স্যার। অবশ্যই অবশ্যই। স্যার, এর আগের যে প্রশ্নটা, পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না, এই তো। কিন্তু এরও আগের যে প্রশ্নটা ছিল স্যার, গ্রেপ্তার পূর্ব জামিন যখন এবং যে যে কারণে মঞ্জুর করা হয়, সেখানে 6 নম্বরে বলা হয়েছে স্যার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করার পর, এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায়ে বলা হয়েছে। বাংলাদেশে প্র্যাকটিস নাই, ওই কারণে ভারতীয় রায় উল্লেখ করে দিয়েছেন। এখানে আচ্ছা কনফিউশন আছে। বাংলাদেশে প্র্যাকটিস নেই, ভারতীয় রায় আছে। তো বাংলাদেশে আচ্ছা। প্র্যাকটিসটা নাই, বাংলাদেশ করে না এটা। তার মানে স্যার, বাংলাদেশের জন্য কি এই 6 নম্বর, আপনার 6 নম্বর প্যারাটা প্রযোজ্য হবে না? আপনি অতিরিক্ত তথ্যের জন্য দিতেই পারেন। আমরা ধরবো সেই ক্ষেত্রে স্যার, ওই যে মানে পুলিশ রিপোর্ট বা বাস্তবে চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না, আমরা এটা ধরে নিব। এটা আমরা ধরে নেব, এই কারণে প্রবলেমেটিক প্রশ্নে আপনি যাই না বলতে হবে। বা বাংলাদেশে আপনি যখন চার্জশিট চলে আসছে, আগাম জামিন আপনার ফাইলিং করলে নিবেই না, বা নিলেও নামঞ্জুরি হবে। কারণ যখন চার্জশিট চলে আসে তখন বিচারিক আদালত দেখবে তার জামিন দিবে কি দিবে না, পুরোটাই বিচারিক আদালতের বিষয়। অথবা মিসকেস করে হাইকোর্টে যেতে পারে, ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারে, বা দায়রা জজের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারে। হ্যাঁ, কুদ্দুস ভাই কি বলবেন? কুদ্দুস ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি যেটা বলতে চাইছিলাম স্যার, আয়সা পড়ছে, ওনাদের আলোচনার মধ্যে আয়সা পড়ছে। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ কোনো কিছু বলবেন? স্যার, একটু আগে জি একজন ভাই বলছিল যে স্যার, ওই যে 498 ধারার যেটা এই জামিন মঞ্জুর করে, এখানে যেটা আছে কিন্তু 498 ধারায় উল্লেখিত হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন, আর শব্দগুলো এটা মিসকেস, সংগ্রহের অর্থ। হ্যাঁ জি এটা স্যার। মিস কেসের কথা বলা হচ্ছে। আর এই মিস কেসের একটা এক্সটেন্ডেড ভার্সন থেকে এই আগাম জামিনের উৎপত্তি হয়েছে, সেটা আমি বলেছি। জি জি আমি কোথাও বলিনি যে দায়রা জজ আগাম জামিন দিতে পারে, যেটা নিয়ে মিলন ভাই বলছিল আর কি। জি, তার মানে স্যার আমরা মানে হাইকোর্টে আগাম জামিনটা শুধুমাত্র হাইকোর্টে দেয়া যাবে, দায়রাতে ওনলি, আগাম জামিনটা। হ্যাঁ, হাইকোর্ট ছাড়া আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল হয় না। সিনিয়রদেরকে ঠিক আছে। জিজ্ঞাসা করবেন, বলবে। এটা প্র্যাকটিস না, এটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা আইনের বিষয় না। মানে এটা কাস্টমে পরিণত হয়েছে, কেস ল থেকে ঠিক আছে, আমরা এগুলো বুঝতে লেখা পারবো। দেখি, বইয়ে বইয়ে লেখা দেখি যে দায়রা আদালত, এখানে লেখা দেখি, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো দেখি না। প্র্যাকটিক্যালি হাইকোর্ট থেকেই আগাম জামিনটা আনতে হয়, প্র্যাকটিক্যালি সেটাই দেখা যায়। সেটাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু নিয়মিত আলাইকুম। পরীক্ষা দেওয়ার নিয়মিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। পড়াটা অন্তত ধরে রাখি, বলা যায় না যে এই মাসে যদি সার্কুলার দিয়ে দেয় ডিসেম্বরের শেষে পরীক্ষা হলেও হতে পারে।